বিপ্লববাবুকে এর আগে আমরা মাত্র একবারই দেখেছিলাম, ঠিক এক সপ্তাহ আগে, অর্থাৎ গত সোমবার। তিনি এসেছিলেন বুধদার অ্যান্টিকের শোরুমে, যার নাম মহারাজা কালেকশনস, যেটার অবস্থান ক্যামাক স্ট্রিটে। ঘটনাচক্রে সেদিন উনি যখন এসেছিলেন তখন আমিও মহারাজা কালেকশনসের ভেতরে বসেছিলাম। আসলে হয়েছিল কি, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তনীদের এক অনুষ্ঠান চলছিল। সেখানে কুইজ কম্পিটিশনে আমরা উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের 4 জন বন্ধু নাম দিয়েছিলাম। অনুষ্ঠানের শেষে আমার 3 সহপাঠী বাড়ি ফিরে গেল। আমি ভাবলাম মহারাজা কালেকশনসের এত কাছে যখন এসেই পড়েছি, তখন একবার ওখানে ঘুরে যাই। হাঁটতে হাঁটতেই চলে গেলাম ক্যামাক স্ট্রিট। বুধদা আমাকে দেখে খুব খুশি হলো, বলল, তোর মুখ দেখেই বুঝতে পারছি খিদে পেয়েছে, দাঁড়া শিবুজির স্যান্ডউইচ আনাই। সেই অপূর্ব স্যান্ডউইচ এলো এবং গোগ্রাসে খেয়েও ফেললাম। তারপর বুধদা বলল, হুকারের হিমালয়ান জার্নালের ফার্স্ট এডিশন হাতে নিয়ে দেখতে চাস? ওই দেখ, ওখানে র্যাকে রাখা আছে। তুই আরামসে বসে বসে পড়, আমি কালকের কয়েকটা ডেলিভারি রেডি করেই বেরিয়ে পড়ব। আমার আর বুধদার বাড়ি উত্তরপাড়া জিটি রোডের এপার ওপার, কাজেই আমি যে ওর সঙ্গে ওর গাড়িতেই ফিরবো এটা তো শতসিদ্ধ। তারপর আমি হিমালয়ান জার্নালের মধ্যে ডুবে গেছি। বুধদা ওর প্রিন্টার থেকে পরপর ডেলিভারি চালান বার করছে। এমন সময় কাঁচের দরজা ঠেলে এক ভদ্রলোক শোরুমের ভেতরে ঢুকলেন। ভদ্রলোকের চেহারা রোগা, লম্বা, বয়স মনে হলো 45-এর কাছাকাছি হবে, কিন্তু সেই তুলনায় মাথায় পাকা চুলের ভাগ বেশ বেশি। পরিষ্কার করে কামানো দাড়ি গোঁফ, পরনে সাধারণ ট্রাউজার আর হাফ স্লিভ শার্ট, পায়ে কালো চামড়ার চপ্পল। ভেতরে ঢুকেই ভদ্রলোক একটু থতমত খেয়ে গেলেন। সেটা অস্বাভাবিক কিছু নয়। যারা অভ্যস্ত নন অ্যান্টিক গুডসের শোরুমে ঢুকলে তাদের মুখের অবস্থা এরকমই হবার কথা, কারণ এখানে ঘরের মেঝে, দেয়াল, এমনকি সিলিং থেকে অবধি প্রাচীন শিল্পবস্তুর চোখ ধাঁধানো সম্ভার সেই আগন্তুকের দিকে তাকিয়ে থাকে। অবশ্য সবসময় যে চোখ ধাঁধানোই হবে তার মানে নেই, হাড় কাঁপানোও হতে পারে। সেদিন উনি দরজা ঠেলে ঢুকেই একটি বাঁদরের করটিমালার সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। যাই হোক, কিছুটা সামলে নিয়ে ভদ্রলোক বললেন, মিস্টার বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে একটু কথা বলা যায়? বুধদার কাজ শেষ হয়ে গিয়েছিল। কম্পিউটার শাটডাউন করে ও ঘরের একপাশে রাখা বেতের কাউচে বসলো। ভদ্রলোককেও ইশারায় বসতে বলল। বলুন, আমি বোধিসত্ত্ব, আর ও হচ্ছে মাল্যবান মিত্র, আমার পাড়াতুতো ভাই, ডাকনাম রুবিক। ভদ্রলোক বললেন, আমার নাম বিপ্লব মুন্সি, চাঁদনি চকের কাছে আমাদের 150 বছর পুরনো বাড়ি। আর চোখে দেখলাম 150 বছরের পুরনো বাড়ি শুনেই বুধদা সোজা হয়ে বসলো। কারণটা বুঝতে অসুবিধে হলো না। বুধদার কল্যাণেই শিখেছি কলকাতার পুরনো বাড়িগুলোয় এখনও খুঁজলে এমন অনেক জিনিস পাওয়া যাবে যেগুলোর বয়স 100 বছরের বেশি, যেগুলোর শিল্পমূল্য কিংবা ঐতিহাসিক মূল্য রয়েছে এবং যেগুলো আর কোনো দিনই নতুন করে তৈরি হবে না। তা একটা গ্রামাফোন হতে পারে, একটা হাতির দাঁতের মূর্তি হতে পারে, আবার একটা দুষ্প্রাপ্য বইও হতে পারে। অর্থাৎ এক কথায় যে অ্যান্টিক। অ্যান্টিকের প্রতি বোধিসত্ত্ব মজুমদারের টান স্রেফ পেশাগত কারণে নয়, অ্যান্টিক ওর নেশা। বিপ্লববাবুও বুধদার আগ্রহটা লক্ষ্য করেছিলেন, তাই বেশ উৎসাহের সঙ্গে বলে চললেন, আমাদের পরিবারটাও খুব প্রাচীন, যাকে এক কথায় আপনি বনেদি বংশ বলতে পারেন। 400 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ কীভাবে যেন আগ্রায় পৌঁছে যান এবং নবাব জাহাঙ্গীরের চিড়িয়াখানায় পাখিদের দানা পানি খাওয়ানোর চাকরি পান। সেখান থেকে তিনি ক্রমশ বুদ্ধি এবং পরিশ্রমের জোরে সেই চিড়িয়াখানার প্রধান হন। তার নাম ছিল জয়রাম মুন্সি। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর যখন নবাবের সেই চিড়িয়াখানায় দুর্দিন নেমে আসে, তখন তিনি কলকাতায় ফিরে আসেন এবং এখানেই পশু পাখির ব্যবসা শুরু করেন। সেটা 17th সেঞ্চুরির মাঝামাঝি সময় হবে। মাঝখানে 200 বছরের ইতিহাস খুব ডিটেলে জানি না, তবে বাবা দাদুর মুখে শুনেছি নবাব ওয়াজেদ আলী শাহ যখন মেটিয়া বুরুজে তার সে পৃথিবী বিখ্যাত চিড়িয়াখানা স্থাপন করেন, তখন সেখানেও বহু পশু পাখির সাপ্লাই দেন আমাদেরই এক পূর্বপুরুষ, যার নাম ছিল নীলকণ্ঠ মুন্সি। এটা প্রায় 150 বছর আগের কথা। ওয়াজেদ আলী শাহের কল্যাণে নীলকণ্ঠ মুন্সি ভালোই রোজগার করেছিলেন। তিনি চাঁদনির এই বাড়িটা তৈরি করান। আমাদের বাড়ি গলিটার নামও নীলকণ্ঠ মুন্সি বাইলেন। আজ আপনার কাছে যে সমস্যা নিয়ে এসেছি তার সঙ্গে এই বাড়ির ঘনিষ্ঠ যোগ রয়েছে। সমস্যা? বুধদা বিপ্লব মুন্সিকে কথার মধ্যে বাধা দিয়ে বলল, দেখুন, আমি তো পুলিশের লোক নই, উকিলও নই। আপনার সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকলে আপনি ভুল জায়গায় এসেছেন। বিপ্লববাবু তড়িঘড়ি বলে উঠলেন, না বোধিসত্ত্ববাবু, লেট মি এক্সপ্লেন। সম্পত্তি নিয়ে কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই। যদিও একটা সময় আমাদের বিশাল ডালপালা ছড়ানো এক পরিবার ছিল, আজ তাদের মধ্যে বেশিরভাগই প্রবাসী। এই বাড়িতে কারোর ইন্টারেস্ট নেই। আর আমিও আমার বাবার একমাত্র সন্তান। আমারও একটিই সন্তান, মন্দাক্রান্তা, যার ডাকনাম মোহর। বিবাদ করবো কার সঙ্গে? বুধদা বলল, তাহলে আপনার সমস্যাটা কি? বিপ্লববাবু ভারী অস্বস্তির সঙ্গে বললেন, জানি না বললে বিশ্বাস করবেন কিনা, আমাদের ওই বাড়িতে গুপ্তধন রয়েছে। আছে যে সে ব্যাপারে আমি নিশ্চিত।
কিন্তু না জানি তার প্রকৃতি, না জানি তার অবস্থান। সেটা খোঁজার ব্যাপারে আপনার সাহায্য চাইছি, কারণ আমার নিজের বুদ্ধিতে কুলোচ্ছে না। বুদ্ধদা একটু তাচ্ছিল্যের সুরেই বলল, গুপ্তধন? গল্পের বইয়ের বাইরে সেরকম কিছু হয় নাকি? বিপ্লব মুন্সি বললেন, আমিও তাই ভাবতাম জানেন। ছোটবেলা থেকে গুপ্তধনের গল্প শুনে আসছি। বাড়ির বয়স্কদের মধ্যে কেউ বলতেন দেয়ালের গাঁথনির মধ্যে গুপ্তধন পোতা আছে, কেউ বলতেন দেয়ালে নয় মেঝের নিচে, কেউ বলতেন কুয়োর নিচে সুড়ঙ্গের মধ্যে। আমার বিশ্বাস হতো না। কেন বিশ্বাস হতো না কেন? বুদ্ধদা প্রশ্ন করল। বিপ্লববাবু বললেন, সহজ যুক্তি। গুপ্তধন থাকতে গেলে প্রথমে তো গুপ্ত করার মতো ধন থাকতে হবে। মুন্সি ফ্যামিলি কোনোদিনই তত বড়লোক ছিল না। আমাদের না ছিল জমিদারি, না ছিল বিরাট ব্যবসা। তাহলে গুপ্তধনটা আসবে কোথা থেকে? বুঝলাম। বুদ্ধদা ঘাড় নাড়ল, তারপর জিজ্ঞেস করলো, কিসের ব্যবসা আপনাদের? জয়রাম মুন্সি, নীলকণ্ঠ মুন্সির লাইনেই আমাদের ব্যবসা। একসময় পশু এবং পাখি দুটোই বিক্রি করেছেন আমাদের পূর্বপুরুষরা। দাদুর আমল থেকে আমরা শুধুই পাখির ব্যবসা করি, বিদেশি পাখি, খাঁচার পাখি, মানে ম্যাকাও ইত্যাদি। ঠিক, ম্যাকাও, কাকাতুয়া, প্যারট, আরও নানা রকমের কেজ বার্ডস বিদেশ থেকে আনিয়ে বিক্রি করি। বছর 5 আগে পর্যন্ত নিজেও পাখি ব্রিড করাতাম, তবে আর পেরে উঠছি না। এখন মাঝে মাঝে এই ব্যবসাটা তুলে দেওয়ার কথা ভাবি, কিন্তু ভদ্রলোক হতাশ ভঙ্গিতে মাথার দুদিকে নাড়লেন। বুদ্ধদা বলল, আচ্ছা সে কথা পরে শুনছি, আগে গুপ্তধনের বিষয়ে কি বলছিলেন বলুন। বিপ্লববাবু সোজা হয়ে বসলেন, কাঁধের চামড়া ব্যাগ থেকে একটা ছোটো জলের বোতল বার করে এক ঢোক জল খেলেন। তারপর বললেন, মজার ব্যাপার হচ্ছে আমি বিশ্বাস না করলে কি হবে, গত 150 বছরে মুন্সিবাড়ির ছেলেদের মধ্যে যার যখন পয়সা টানাটানি পড়েছে সেই কিছুটা করে দেয়াল ভেঙেছে, কিছুটা উঠোন খুঁড়েছে, আবার সব সারিয়ে সুরিয়ে দিয়েছে অবশ্যই, কিন্তু কারোরই ভাগ্যে একটা আধুলি অবধি মেলেনি। অথচ কিছুদিন আগে আমি সেই গুপ্তধনের সংকেত খুঁজে পেলাম। বলেন কি? বুদ্ধদা সোজা হয়ে বসলো, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, কীরকম সংকেত? সেই তুলোট কাগজে? বিপ্লববাবু বললেন, না, গুপ্তধনটা কত পুরনো জানি না, কিন্তু সংকেতটা লেখা হয়েছিল 1988 সালে। একটা রুল টানা 4 নম্বর খাতার মাঝামাঝি একটা পাতায় আমার বাবা ওই লাইন কটা লিখে গিয়েছিলেন। সালটা নিয়ে অত নিশ্চিত হচ্ছেন কিভাবে? কারণ বাবা ওটা লিখেছিলেন তার মৃত্যুর কিছুদিন আগে, আর উনি মারা গিয়েছিলেন ওই 1988 সালের 11ই এপ্রিল। বুদ্ধদা বলল, ছড়াটা কেমন? সেই পায়ে ধরে সাধা রানাই দেয় রাধা টাইপের কিছু? বিপ্লববাবু একটু হেসে বলেন, অনেকটা তাই, তবে সুরটা বৈষ্ণবের নয়, শাক্তের। রাধাকৃষ্ণের বদলে এখানে মন্ত্রতন্ত্র, ভূত পিশাচের কথাই বলা আছে, আর সেটা অস্বাভাবিকও নয়। আমাদের পরিবার চিরকালই ঘোর শাক্ত। বাড়িতে মা তারার প্রতিমা প্রতিষ্ঠিত। উপরন্তু বাবা শেষ বয়সে তন্ত্র সাধনার দিকে ঝুঁকেছিলেন। তার ওই খাতাটাতেই আগের পাতাগুলোয় নানা রকমের যাগ যজ্ঞ মারণ উচ্চাটনের পদ্ধতি লেখা রয়েছে। এটাকেও অনায়াসে তেমন একটা মন্ত্র বলেই ধরতে পারতাম, যদি না মৃত্যুর আগে বাবা আমাকে যে কথাগুলো বলে গিয়েছিলেন সেগুলো মনে থাকতো। বললামই তো, বাবা মারা গিয়েছেন 1988 এপ্রিলে, তখন আমার বয়স মাত্র 10 বছর। হ্যাঁ, অকালেই বাবাকে হারিয়েছিলাম। বাবা প্যানক্রিয়াসে যে অসুখটায় ভুগছিলেন সেই অসুখের তখনও তেমন কোনো চিকিৎসা বেরোয়নি। শেষ কয়েকদিন বাবার জ্ঞান ছিল না। যে ঘরটায় বাবার শেষ শয্যা পাতা হয়েছিল সেই ঘরে সারাক্ষণ বড়দের ভিড়। ডাক্তারবাবুরা আসছেন, আমাদের আত্মীয়রা আসছেন, মা তো ওখানেই বসে আছেন। তার মধ্যে আমি মাঝে মধ্যে দরজার বাইরে থেকে উঁকি মেরে বাবাকে দেখে আবার পালিয়ে যেতাম, ভেতরে ঢুকতাম না। কিন্তু যেদিন রাতে বাবা মারা গেলেন সেদিন দুপুরে এক অদ্ভুত কাণ্ড হলো। আমি ওরকম একবার বাইরে থেকে উঁকি দিতেই মা আমাকে দেখতে পেয়ে বললেন, বিলু, তোর বাবার পাশে একটু বস্তমানিক, আমি চট করে ঠাকুরকে জল দিয়ে আসি। আমাকে বাবার মাথার কাছে একটু টুলে বসিয়ে রেখে মা বেরিয়ে গেলেন। ঘরে তখন শুধু আমি আর বাবা, আর কেউ নেই। এরকম অবস্থায় হঠাৎ বাবার চোখ দুটো খুলে গেল। তার আগে প্রায় 1 সপ্তাহ বাবা কোমার মধ্যে ছিলেন। শুধু চোখ খুললেন না, আমার মুখের দিকে তাকিয়ে বাবা খুব মৃদুস্বরে কিন্তু পরিষ্কার উচ্চারণে বললেন, বিলু, গুপ্তধন আছে, কিন্তু সেই গুপ্তধনে লেগে আছে সারা মানবজাতির পাপ। তাই শুধু যদি কখনো দেখিস আমার বংশলোপ হতে চলেছে, একমাত্র তখনই সে গুপ্তধনে হাত দিস। মন্ত্রের আশ্রয় নিস, মন্ত্রের আশ্রয়। এই বলতে বলতে বাবার চোখ দুটো আবার বন্ধ হয়ে গেল, আর খুলল না। সেই রাতেই বাবা চলে গেলেন। বাবার সেই স্বল্পস্থায়ী চেতনার মধ্যে বলে যাওয়া কথাগুলো কোনোদিন কাউকে বলিনি, মাকে না, স্ত্রীকে না। রোগের বিকার ভেবে কথাগুলো ভুলে যেতেই চেয়েছিলাম, কিন্তু স্মৃতির ভিতরে ছিলই। 35 বছর পরে আজ আমি সেই সিচুয়েশনে এসে পৌঁছেছি মিস্টার মজুমদার, যখন আমার বাবার বংশের শেষ সলতে নিভে যেতে বসেছে। আমার মেয়ে মোহর এমন এক স্নায়ুর রোগে আক্রান্ত, যে রোগের চিকিৎসা এই দেশে নেই, একমাত্র আমেরিকায় তার চিকিৎসা হয়, এবং তার জন্য প্রয়োজন প্রায় 1 কোটি টাকা। বোধহয় সেই কারণেই কদিন আগে আমার বাবার মৃত্যুসজ্জায় বলা কথাগুলো মনে পড়ে গেল। আমি জানি না
বাবা তার সাধনায় সত্যিই দূরদৃষ্টি ধরনের কিছু লাভ করেছিলেন কি না, না হলে করে অতদিন আগে এমন একটা দিনের কথা বলেছিলেন আমাকে। যাই হোক, গত কয়েকদিন ধরে বাবার কথাগুলো নিয়ে আকাশ পাতাল ভাবছিলাম। বলে তো গেলেন গুপ্তধন রয়েছে, কিন্তু কোথায় রয়েছে তা তো বলে গেলেন না, শুধু বললেন মন্ত্রের আশ্রয় নিস, মন্ত্রের আশ্রয়। এর অর্থ কি? হঠাৎ একসময় ছবির মতন চোখের সামনে ভেসে উঠল ঠাকুর ঘরে বাবার পুজো পাঠের কথা। বাবা যখন পুজো করতেন আমি অনেক সময় তার পাশে বসে থাকতাম, কাঁসর বাজাতাম, বাবার ইশারায় তার হাতে ফুল, দীপদান, ধূপদান এগিয়ে দিতাম। ভক্তিতে নয়, পুজোর শেষে প্রসাদ পাওয়ার লোভই এসব করতাম। সে যাই হোক, ওইভাবে বসে থাকতাম বলেই বোধহয় ছবির মতন দেখতে পেলাম 35 বছর আগে ঠাকুর ঘরে পুরো ছবিটা। দেখতে পেলাম পুজোর আসনের পাশে পুষ্পপাত্র, ঘণ্টা, গামছা ইত্যাদির সঙ্গে একটা খাতা। ওই রকম 4টে খাতা ছিল বাবার, যেগুলোর পাতায় তিনি পুজোর পদ্ধতি, মন্ত্র ইত্যাদি লিখে রাখতেন। এক একদিন অমন একটা খাতা হাতের কাছে নিয়ে বসতেন, সন্দেহ হলে পাতা উল্টে মন্ত্র ঝালিয়ে নিতেন। ভাবলাম, উনি কি তাহলে ওই মন্ত্রগুলোর মধ্যে গুপ্তধনের হদিশ রেখে গেলেন? খোঁজার কাজটা যাতে সহজ না হয়, যাতে নিতান্ত নাচার না হলে আমি ওদিকে হাত না বাড়াই, সেই জন্যেই অভিশাপের কথা বলে ঘুলিয়ে দিয়ে গেলেন পুরো ব্যাপারটা। এসব ভেবে একদিন সারাদিন ধরে ঠাকুর ঘরে স্তূপাকার আসন, বাসন, ছবি, মুদি সব সরিয়ে বহু কষ্টে সে খাতা 4টে খুঁজে বার করলাম। প্রতিটি সাধারণ 4 নম্বর উল্টানা খাতা। আমরা স্কুলে ওইরকম খাতা দিয়ে লিখতাম। 4টের মধ্যে শেষ খাতাটায় অল্পই কিছু মন্ত্র লেখা ছিল। প্রথম দিকের পরপর 7-8টা পাতায় দেবী বারাহির আবাহন মন্ত্র। পাতাগুলোর চেহারা দেখলেই বুঝতে পারবেন সেগুলো পুজোর সময় ব্যবহৃত হয়েছিল। সিঁদুরের দাগ আছে, চন্দনের ছিটে আছে, যেরকম বাকি 3টে খাতায় পাতায় পাতায় দেখতে পাবেন। শুধু খাতার মাঝামাঝি জায়গায় একটা পাতায় একটাই 8 লাইনের মন্ত্র, এবং পাতাটায় কোনো সিঁদুর চন্দনের দাগ নেই, একদম ফ্রেশ। অর্থাৎ ওইটি পুজোর উদ্দেশ্যে লেখা হয়নি। আমার দৃঢ় বিশ্বাস মন্ত্রের ছদ্মবেশে ওটিই গুপ্তধনের সংকেত। ওটিকেই বাবা দুঃসময় আঁকড়ে ধরতে বলেছিলেন। বুধুদা কিছুক্ষণ হাতের মুঠির ওপরে চিবুকটা ঠেকিয়ে চিন্তা করলো, তারপর বলল, দেখুন বিপ্লববাবু, আপনার ইন্টেলিজেন্সের প্রশংসা না করে পারছি না। আপনি একেবারে রাইট ট্র্যাকে এগোচ্ছেন। এক্ষেত্রে আমি আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি? বিপ্লব মুন্সি বললেন, একটা জায়গাতেই ঠেকে যাচ্ছি। ওই যেটা আপনাকে একটু আগে বললাম, ধন থাকলে তবেই না তা গোপন করার কথা আসে। আমাদের পরিবার তো কোনোদিনই সেরকম ধনী ছিল না। বাবার আমলে আমরা তো রীতিমতন মধ্যবিত্ত স্তরেই নেমে এসেছি। দেন হোয়াট ইজ দ্য ক্যারেক্টার অফ দিস হিডেন ট্রেজার? গুপ্তধনের চরিত্রটা কি? আমার মাথায় যে উত্তরটা এসেছিল বুধদা ঠিক সেটাই বলল। দেখুন, আপনাদের অনেক দিনের পুরনো বংশ, অনেক দিনের পুরনো বাড়ি, এরকম বাড়িতে অনেক সময় একটা ম্যাজিক ঘটে যায়। কীরকম জানেন? ধরুন 100 বছর আগে আপনার কোনো পূর্বপুরুষ একটা গ্রামোফোনের রেকর্ড কিনেছিলেন, কিংবা একটা হাত ঘড়ি। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোই অমূল্য হয়ে উঠল, কারণ ইতিমধ্যে বাকি দুনিয়া থেকে সেগুলো হারিয়ে গিয়েছে। তাদের জুড়ি আর কোথাও খুঁজে পাওয়া যায় না, কিংবা পেলেও পাওয়া যায় খুব অল্প। আমাদের অভিজ্ঞতা এরকম অনেক দেখেছি। টি গার্ডেন টোকেন, জাদুকর হুডিনির ম্যাজিক আলমারি, আজাদ হিন্দ ফৌজের মেডেল, কত বলবো। হতেই পারে এরকম একটা জিনিস আপনাদের বাড়িতে অনেকদিন ধরেই পড়ে রয়েছে। আপনার বাবা বুঝতে পারলেন সময়ের সঙ্গে সঙ্গে সেটা অ্যান্টিক হয়ে গিয়েছে, তিনি তখন সেটার হদিশ আপনাকে জানিয়ে গেলেন। বিপ্লববাবু বললেন, তাহলে তো আপনার পরামর্শই আমার লাগবে। আপনি অদ্ভুত মন্ত্রটা দেখুন, তার সঙ্গে আমাদের বাড়িটাও ঘুরে দেখুন। দেখুন দুটো মিলিয়ে আপনি সেরকম কোনো অ্যান্টিককে আইডেন্টিফাই করতে পারছেন কি না। আমি এমনি এমনি আপনাকে যেতে বলছি না, প্রফেশনাল হেল্প চাইছি। আপনাকে এর জন্য আমার সাধ্য মতন সাম্মানিক দেব। বুধদা ওর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বেশ, আপাতত সেই হিয়ালিটাই দেখান। বিপ্লববাবু করুণ মুখে বলেন, আমি সেটা সঙ্গে করে নিয়ে আসিনি ভাই, মানে আনতে পারিনি। বুধদা ভুরু দুটো কপালে উঠে গেল, বেশ বিরক্ত স্বরেই বলল, কি মুশকিল, অরিজিনাল খাতাটা বাড়ির বাইরে আনলে চুরি ডাকাতির ভয় থাকতেই পারে, কিন্তু আজকালকার দিনে মোবাইলে একটা পাতার ফটো তুলে কিংবা স্ক্যান করে আনতেই খুব অসুবিধে ছিল। বিপ্লববাবু খুবই কুণ্ঠা নিয়ে বললেন, অসুবিধা নয়, সেই সংস্কার। আপনারা যদি কুসংস্কার বলেন তাতেও আমার কিছু বলার নেই। আসলে খাতাগুলোর ছবি তোলা বা ওগুলোকে বাড়ির বাইরে বার করার ব্যাপারে বাবার কড়া নিষেধ ছিল। উনি বারবার বলতেন, ঠাকুরঘর থেকে কোনো জিনিস বাইরে নিয়ে গেলে তারা দেবীর অভিশাপ লাগবে। বুধদা উঠে দাঁড়ালো, বললো, ওকে, তাহলে আপনার ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে যান। কাল আমি একটা কাজে ভাইজ্যাগে যাচ্ছি, ফিরবো রোববার। নেক্সট মানডে আমরা দুজনেই আপনার বাড়ি যাব। আজকেই সেই সোমবার। চাঁদনি চক স্টেশন থেকে বেরিয়ে আমরা দুজনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ফুটপাথ ঘেঁষে দাঁড়ালাম। একে তো সপ্তাহের প্রথম কাজের দিন, তার উপরে ঘড়িতে সন্ধ্যে 7টা। ট্যাক্সি, বাস, মোটে, অটো আর হকারের কল্যাণে জায়গাটা কুরুক্ষেত্র হয়ে আছে। একটু অসাবধান হলেই যে কোনো যোদ্ধার হাতে আহত হয়ে যেতে পারি। ওখানে দাঁড়িয়ে বুধদা কিছুক্ষণ ভুরু কুঁচকে নিজের স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।
আমি তাকে রইলাম ওর মুখের দিকে। জানি বুধদা এখন গুগল ম্যাপে নীলকণ্ঠ মুন্সি বাইলেন খুঁজছে। খুঁজে পেলে আমাদের অভিযানের পরের পর্ব শুরু হবে। পেল না। টাচ স্ক্রিনে বেশ কিছুক্ষণ আঙুল টাঙুল ঘষে বিরক্ত মুখে বলল, কি ঠিকানা দিয়েছে রে ভাই? এ তো দেখছি গুগলেরও অরুচি। এখন যাবো কেমন করে? এমনিতেই বেশ দেরি হয়ে গেছে, কখন বাড়ি ফিরবো কে জানে। আজ এখানে আসতে হবে বলেই বুধদা গাড়ি নিয়ে আসেনি। বলেছিল ফেরবার সময় মেট্রোয় দক্ষিণেশ্বরে নেমে হেঁটে চলে যাবে। কিন্তু এখনও তো নীলকণ্ঠ মুন্সি বাইলেনে পৌঁছলামই না। আগে সেখানে পৌঁছবো, বিপ্লব মুন্সির সঙ্গে কথা হবে, তারপরে না ফেরার কথা। বুধদা বিপ্লববাবুকে ফোনে ধরবার চেষ্টা করলো। উত্তর পেল নম্বরটি পরিষেবা সীমার বাইরে। অবশ্য এরকমটা যে হতে পারে সে কথা বিপ্লববাবু আগেই বলে রেখেছিলেন। ওদের পুরো রাস্তাটাতেই নাকি মাঝে মধ্যে টাওয়ার পাওয়া যায় না। অগত্যা একে ওকে জিজ্ঞেস করতে করতে আমরা দুজনে ওয়েলিংটন স্কোয়ারের দিকে হাঁটা লাগালাম। পথচারী কিংবা দোকানদারদের মধ্যে কেউই নীলকণ্ঠ মুন্সি বাইলেনের হদিস দিতে পারছিলেন না। ঠিক তখনই রাস্তার ধারে কটা হাতে টানা রিক্সাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার মাথাতে বুদ্ধিটা এলো। যারা রিক্সা নিয়ে বসে আছেন সকলেই দেখলাম বৃদ্ধ। বৃদ্ধ বলেই আশা হলো তারা নিশ্চয়ই এই জায়গাটাকে ভালো মতন চিনবেন। আমি লাইনের প্রথম রিক্সাওয়ালাকে বললাম, যাবেন? কাহা জানা হ্যাঁ বাবুজি? প্রশ্ন করলেন ছেঁড়া গেঞ্জি আর মালকোচা মেরে ধুতি পরা বিহারি রিক্সা চালক। নীলকণ্ঠ মুন্সি বাইলেন, বিপ্লব মুন্সির বাড়ি চেনেন? কেউ চিনবে না, পাখি বাড়ি তো আমরা সবাই চিনে, বৈঠিয়ে। ওই পাখি বাড়ি শুনেই আমি আর বুধদা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। চাচা যে বাড়িটা ঠিকই চিনেছে তাতে সন্দেহ নেই। হাতে টানা রিক্সায় উঠতে ভালো লাগে না, একটা অপরাধবোধ কাজ করে। নেহাত উপায় ছিল না বলে আজ অনেক বছর পর উঠলাম। গণেশচন্দ্র অ্যাভিনিউ পার করে চাচা উল্টো দিকের একটা সরু রাস্তার মধ্যে রিক্সাটা ঢুকিয়ে দিলেন। আর অমনি আমরা যেন টাইম মেশিনে করে 50 বছর আগে কলকাতায় ঢুকে পড়লাম। কোথায় গেল একটু আগে সেই সার ইলেকট্রনিক গুডস আর যন্ত্রপাতির দোকান? কোথায় গেল মশলা দোসা, পরাঠা, শিক্কাবাব আর রোলের স্টল? এখন রাস্তার দুধারে শুধু বহু প্রাচীন দোতলা তিনতলা বাড়ির সারি। তাদের গা থেকে পলেস্তারা খসে পড়েছে, রেন পাইপের পাশ দিয়ে নেমে এসেছে বট গাছের দীর্ঘ শিকড়। মুখ তুলে দেখলাম বারান্দায় ঢালাই লোহার রেলিং, জানলায় কাঠের খড়খড়ি। কোনো এক অজ্ঞাত কারণে এই রাস্তায় এখনও এলইডি ল্যাম্পের প্রবেশ ঘটেনি। লাইট পোস্টের মাথা থেকে কম পাওয়ারের ফিলামেন্ট বাল্বগুলো মিটমিট করে আলো ছড়াচ্ছিল, ফলে চতুর্দিকে আলোর চেয়ে ছায়া জমেছিল বেশি। বড় হওয়ার পরে আমাদের উত্তরপাড়াতেও এরকম ল্যাম্পপোস্ট দেখিনি। কলকাতা তো কোন ছাড়। প্রায় 10 মিনিট ধরে আমাদের রিক্সা সেই সাপের মতো সরু ও প্যাঁচানো রাস্তা ধরে ঢিমে গতিতে এগিয়ে চলল। এতখানি রাস্তায় দোকান দেখলাম বড়জোর 7-8টা। আশ্চর্যজনকভাবে সেগুলো চরিত্র এমন যে অনায়াসেই 50 বছর আগে কলকাতার সঙ্গে খাপ খেয়ে যায়। চাঁদনের বিখ্যাত ব্যবসা পাড়ার গায়ে যে এরকম একটা নির্জন পুরনো পাড়া থাকতে পারে না দেখলে বিশ্বাস করতাম না। বুধদাও আমার মতোই অবাক হয়েছিল। হঠাৎ একটা বড়সড় নিঃশ্বাস ফেলে বলল, গত 20 বছর ধরে কলকাতার আনাচে কানাচে এত ঘুরছি, তবু বুকে হাত রেখে বলতে পারবো না শহরটাকে পুরোপুরি চিনে উঠতে পেরেছি। ঠিক একই কথা গত বছর আমাদের মনে হয়েছিল, যখন আমরা দরিয়ার সোনার খোঁজে মেটিয়াবুরুজ খিদিরপুরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। আসলে বুধদার এই অ্যান্টিক হান্টিংয়ের কাজটাই এমন যে কর্পোরেট দুনিয়ায় বসে সেটা করা যায় না। অ্যান্টিক মানে ফেলে আসা সময়ের সাক্ষী, আর তাকে খুঁজতে গেলে সেই সব জায়গাতেই যেতে হয় যেখানে সময় আটকে গেছে। আমরা আপাতত সেরকমই একটা অঞ্চল ধরে চলেছি। বুঝতে পারছিলাম এই রাস্তা পশ্চিম থেকে পূবে গিয়ে একসময় শিয়ালদার কাছাকাছি কোথাও এপিসি রোডে মিট করবে। কিন্তু তার আগেই এক জায়গায় রাস্তার ধারে রিক্সাটা দাঁড় করিয়ে চাচা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলল, এই গলিটা দিয়ে চলে যান, ডান দিকে 2টো বাড়ির পরেই পেয়ে যাবেন পাখি বাড়ি। প্রথমে আমরা কেউই গলি টলি কিছুই দেখতে পাইনি, কারণ গলিটার মুখে কোনো আলো ছিল না। তারপর দেখলাম 2টো পুরনো বাড়ির মাঝখানে একটা 4 ফিট চওড়া রাস্তা আছে ঠিকই। উপরন্তু ওই 2টো বাড়ির মধ্যে একটার গায়ে এনামেলের বোর্ডে সেই গলির নামটাও পড়া যাচ্ছে, নীলকণ্ঠ মুন্সি বাইলেন। আকাশে নিশ্চয়ই চাঁদ উঠেছিল। নীলকণ্ঠ মুন্সি বাইলেনের ইট বাঁধানো রাস্তায় সেই চাঁদের আলো না পৌঁছলেও বাড়িগুলোর ওপর দিকটা সেই জ্যোৎস্নার স্পর্শ পাচ্ছিল। রিক্সাওয়ালা চাচা না বলে দিলেও পাখি বাড়ি চিনতে অসুবিধে হতো না, পাখিরাই চিনিয়ে দিত। দোতলা বারান্দায় বোধহয় কিছু পাখির খাঁচা রাখা ছিল, রাস্তা থেকে তাদের ডাকাডাকি শুনতে পাচ্ছিলাম। দেখলাম বাড়িটা উচ্চতায় দোতলা হলেও প্রস্থে বেশ অনেকখানি। তার মধ্যে আবার কিছুটা অংশ ভাঙাচোরা, কিছুটার গায়ে নতুন প্লাস্টারের রং পড়েছে। তার মানে শরিকদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। কিছুটা গিয়ে একতলার রোয়াকের মাঝামাঝি অংশে বাড়িতে ঢোকার সদর দরজা দেখতে পেলাম। পাল্লা দুটো ভেতর থেকে বন্ধ করা ছিল। আমরা কলিং বেল বাজাতেই দোতলা বারান্দা থেকে বিপ্লব মুন্সি সাড়া দিলেন। তারপর নিচে নেমে এসে দরজা খুলে একগাল হেসে বলেন,
আপনাদের জন্য অপেক্ষা করছিলাম, আসুন ভেতর আসুন। জুতো খুলতে খুলতে বুধদা বলল, বাড়িতে আর কে কে রয়েছেন? আমার স্ত্রী বিথি আর মেয়ে মোহর। মোহর তো বিছানা ছাড়া উঠতে পারে না, ওর জন্যে বিথিও বিশেষ বেরোতে রয়ে না। বিপ্লববাবু প্রথমে আমাদের একতলার বৈঠকখানাতেই বসালেন, একটু বাদে চা জলখাবার নিয়ে নেমে এলেন ওর স্ত্রী বিথি বৌদি। বৌদির খুব আপন করে নেওয়া ব্যবহার, কথাবার্তাতে শিক্ষা এবং বুদ্ধির ছাপ স্পষ্ট। শুনলাম আইটি সেক্টরের একটা বড় ফার্মে চাকরি করতেন, কিন্তু মেয়ের অসুস্থতার কারণে 3 বছর আগে সেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। বাড়ির এই অংশটা যেটা বিপ্লববাবুর ভাগে পড়েছে সেটা বেশি বড় নয়, একতলায় 3টিই মাত্র ঘর, তার মধ্যে একটা বৈঠকখানা যেখানে আমরা বসেছিলাম, একটা ঠাকুর ঘর, আর এই দুয়ের মাঝখানের ঘরটা পাখির ঘর। চাটা খেয়ে দোতলায় ওঠার আগে বিথি বৌদি আর বিপ্লববাবু আমাদের ওই দুটো ঘরই ঘুরিয়ে দেখালেন। পাখিরা তখন ঘুমোচ্ছিল। ঘরে কম পাওয়ারের বাল্ব জ্বলছিল, অনেক খাঁচার উপরে ঢাকনা ফেলা ছিল যাতে ওদের চোখে আলো না লাগে, তবু তার মধ্যেই যেটুকু দেখলাম চোখে ধাঁধা লেগে গেল, এমনই রঙের বাহার সেই পাখিদের। বিপ্লববাবু বললেন, এ আর কি দেখছেন, কোভিড পিরিয়ডের আগে যা ছিল এখন তার 10 ভাগের 1 ভাগও নেই। ওই লকডাউনের 2 বছরই আমার ব্যবসা চৌপাট হয়ে গেল। ঠাকুর ঘরের ভেতরে আমরা আর ঢুকিনি, দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি মেরে দেখলাম। বিশেষভাবে দেখার মতন কিছু ছিল না। ঘরের মাঝামাঝি এক জায়গায় 3 ফুট মতো উঁচু এক কালী মূর্তি। বিপ্লববাবু বললেন, দারু নির্মিত, মানে কাঠের তৈরি। বিপ্লববাবু নিজে পুজো পাঠ কিছু জানেন না, পুরোহিত মশাই আছেন, তিনিই প্রতিদিন পুজো করে যান। সেই কালী মূর্তিকে ঘিরে আরও বহু দেবদেবীর ছোট ছোট মূর্তি কিংবা ছবি। বুধদার সন্ধানী দৃষ্টি ওইটুকু সময়ের মধ্যেই দেখে নিয়েছে ঠাকুর ঘরের একদিকে দাঁড় করিয়ে রাখা একটা কাঠের আলমারি, আর দেয়ালে বেশ বড়সড় একটা ঘড়ি। নিজের মনেই বলল, এই দুটো জিনিসকে যদি আপনার বাবা গুপ্তধন বলে চিহ্নিত করে থাকেন তাহলে আপনাকে হতাশ হতে হবে। আলমারিটার বয়স 100 বছরের বেশি এবং সম্ভবত মেহগনি কাঠের তৈরি। তবু যেহেতু এই কলকাতাতেই তৈরি, তাই ওটার দাম এখন 40,000-এর বেশি হবে না। আর দেয়ালের ওই ঘড়িটা তো দেখছি কুকু ক্লক, অ্যান্টিকের বাজারে কুকু ক্লকের যোগানই সবথেকে বেশি, তাই দামও কম। বিপ্লববাবু পাশেই দাঁড়িয়েছিলেন। বুদ্ধদার কথা শুনে বললেন, তাছাড়া ঘড়িটা বাবার মৃত্যুর আগে থেকে বন্ধ হয়েই পড়ে আছে। আসলে বাবাই ওটায় দম দিতেন, আমিও সব জানি না, এখন দম দিলেও আর চলবে না, পড়ে থেকে থেকে জ্যাম হয়ে গেছে। বুদ্ধদা মুখে চুকচুক আওয়াজ করে বলল, সারানোর মিস্ত্রিও পাবেন না। যাই হোক, যদি কখনো মনে করেন এই দুটো জিনিস বিক্রি করবেন আমাকে বলবেন, আমি কাস্টমার জোগাড় করে দেবো। বিপ্লববাবু তাই শুনে বললেন, না থাক, বললামই তো ঠাকুর ঘরে জিনিসপত্র সম্বন্ধে আমাদের একটু আছে, চলুন ওপরে যাওয়া যাক। মোহরের সঙ্গে দেখা করবেন, আর বাবার খাতাগুলো ওপরেই নিয়ে গিয়ে রেখেছি, ওগুলোও দেখবেন। ও হ্যাঁ, ওপরেও কিছু পুরনো আসবাব, কিউরিও আর অয়েল পেন্টিং রয়েছে, সেগুলো একবার দেখে নেবেন। হতে পারে বাবা ওগুলোর মধ্যে কোনোটা গুপ্তধন বলে মিন করেছিলেন। বুদ্ধদা বলল, চলুন। দোতলাতেও দেখলাম 3টে ঘর, পুরোনো আমলের বাড়িতে যেমন দেখা যায় প্রতিটি ঘরে 2টো করে দরজা, একটা বারান্দার দিকে আর অন্যটা দিয়ে পাশের ঘরে যাওয়া যায়। সিঁড়িয়ে উঠে প্রথমেই যে ঘরটা, সেখানে বিপ্লববাবুর মেয়ে মন্দাক্রান্তা মুন্সি অর্থাৎ মোহর শুয়েছিল। ঘরের পর্দা সরিয়ে বিথি বৌদি বললেন, মা গো দেখো, তোমার ফেভারিট অ্যাডভেঞ্চারাররা চলে এসছেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এসো ভাই, ভেতরে এসো। একজন চরম অসুস্থ রোগীর ঘর বলতেই যে ছবিটা চোখে ভাসে, মোহরের ঘরে ঢুকে একেবারেই সেই অনুভূতিটা হলো না যে তার পেছনে নিশ্চয়ই বিথি বৌদিরই হাত কাজ করছে। তিনি এই ঘরটাকে অদ্ভুত সুন্দরভাবে সাজিয়েছেন। বাড়ির অন্যান্য ঘরগুলোর মতন এই ঘরটার চেহারা মোটেই জরাগ্রস্ত নয়। প্রতিটি দেয়ালে আর দরজা জানালায় দামি প্লাস্টিক পেন্টের কোটিং, রঙের মধ্যে মন ভালো করে দেওয়া পিঙ্ক আর লাইম ইয়েলোর প্রাধান্য। কনসিল্ড লাইটিংয়ের ফলে চোখে আলো লাগছে না, কিন্তু ঘরের প্রতিটি কোণ ঝলমল করছে। সারা ঘরে অনেক ইনডোর প্ল্যান্ট, দেয়ালে অনেক প্রাকৃতিক দৃশ্যের ছবি। মোহরের বিছানার মাথার কাছে বড় জানলাতেই যখন হাওয়া ঢুকছিল, তখন সে হাওয়ার ঝাপটায় একটা উইন্ড চাইম টুংটাং করে সুর ছড়িয়ে দিচ্ছিল। তবে এই সব কিছুর চেয়ে উজ্জ্বল লাগলো গায়ে চাদর চাপা দিয়ে যে 12 বছরের মেয়েটা বিছানায় শুয়েছিল, তার মুখটা। কোঁকড়া কোঁকড়া একরাশ চুল দিয়ে ঘেরা, মুখে বড় বড় 2টো চোখ, ঠোঁটে হাসি। কে বলবে এই মেয়েরই পা থেকে উপরের দিকটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে। ওই হাসিতে উজ্জ্বল চোখ দেখে কে বলবে কলকাতার সবচেয়ে নামকরা স্কুলের ক্লাস 3-এর ফার্স্ট গার্লকে আজ থেকে 3 বছর আগে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয়েছে। বিছানার পাশে রাখা 2টো শ্রীনিকেতনী মোড়ার দিকে ইশারা করে মোহর বলল, বসো। বুদ্ধদা ব্যাগের মধ্যে হাত গলিয়ে একজন অ্যাস্ট্রোনটের মডেল বার করে মোহরের হাতে ধরিয়ে দিল। তার স্পেস স্যুটের বুকে লেখা অ্যাপোলো 11। বুদ্ধদা বলল,
1969-এ যখন মানুষ প্রথম চাঁদে পা দিল তখন আমেরিকার বাজারে এই পুতুলগুলো বিক্রি হতো। দেখো আর প্রত্যেকটা গিয়ার, হেলমেট, অক্সিজেন সিলিন্ডার, জুতো সব খোলা যায়, আবার পরানো যায়। তুমি এটা নিয়ে খেলা করো। মোহর দারুণ খুশি, বলল, কিন্তু আমি তোমাদের কি দেবো? তারপর একটু ভেবে টুনি টুনি বলে ডাক দিল। বিথি বলল, আবার ওকে কেন, কি আনতে হবে আমাকেই বল না। আমরা যখন সবাই ভাবছি টুনি বোধহয় কোনো গৃহ সহায়িকা হবে। ও মা, ঠিক তখনই পাশের ঘর থেকে গট মট করে হাঁটতে হাঁটতে এই ঘরে ঢুকলো এক বিশাল ম্যাকাও পাখি। আমাদের মুখের অবস্থা দেখে বিপ্লববাবু, বিথি বৌদি আর মোহর তিনজনেই হাসছিলেন। টুনি নামের সেই ম্যাকাও ছোট্ট একটা লাফ দিয়ে মোহরের বালিশের পাশে উঠে বসলো। তারপর মুখের কাছে মুখটা নামিয়ে এনে হেঁড়ে গলা ডাক ছাড়লো, কর ক্যাকাও ক্যাকাও। কাকুদের জন্য ফ্রিজ থেকে ক্যাডবেরি নিয়ে এসো এখনই, দেরি করবে না। পাখিটা দুবার মাথার দুপাশে নাড়ালো। বুঝতে পারছো না, এই দেখো ক্যাডবেরি। মোহর বালিশের পাশ থেকে স্মার্টফোনটা তুলে নিয়ে নেট থেকে ক্যাডবেরি চকলেটের ছবি বার করে পাখিটার চোখের সামনে তুলে ধরে বলল, বোকা কোথাকার, যাও নিয়ে এসো। ম্যাকাও এবার লাফ দিয়ে মেঝে নেমে গট গট করে পাশের ঘরে চলে গেল। বিধি বৌদি চোখের ইশারে আমাদের উঠে আসতে বললেন। তারপর দুটো ঘরের মাঝে দরজার পর্দাটা একটু সরিয়ে বললেন, দেখো কেমন ওস্তাদ, কি করছে দেখো। আমি আর বুধোদা অবাক হয়ে দেখলাম টুনি পাশের ঘরের কোনায় রাখা ফ্রিজটার ছাদে বসে প্রথমে তার বিশাল ঠোঁট দিয়ে টেনে ফ্রিজের দরজাটা খুলল। তারপর দরজার গায়ে র্যাক থেকে একটা বড় সড়ো ক্যাডবেরি প্যাকেট ঠোঁটে তুলে নিয়ে থাবা বাড়িয়ে দরজাটা বন্ধ করে দিল। আবার লাফ দিয়ে মেঝে নেমে চলে এলো এই ঘরে। মোহরের হাতে ক্যাডবেরি প্যাকেটটা তুলে দিয়ে গর্বিত ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে আবার ফিরে গেল পাশের ঘরে। মোহর আমার হাতে ক্যাডবেরি প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, রুবিকদা, তোমার অ্যাডভেঞ্চারের গল্প আমি অনেক পড়েছি। আমারও খুব ইচ্ছে করে সপ্তদীপা দিদির মতন তোমাদের অভিযানে সঙ্গী হই। আমি যখন সেরে উঠব তখন আমাকে সঙ্গে নেবে তো? বুধদা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নিশ্চয়ই নেব, কিন্তু তুমি কি জানো তোমাদের বাড়ির মধ্যেই গুপ্তধন নিয়ে একটা রহস্য ঘনিয়ে উঠছে? মোহর ঠোঁট ফুলিয়ে বলল, পুরোটা জানি না, মা বাবা আমাকে বলতে চায় না, অল্প অল্প আন্দাজ করতে পারি। তোমার কি মনে হয় এই বাড়িতে গুপ্তধন আছে? ধুস, ওসব বাবার কল্পনা। এতদিনের একটা বাড়ি, এখন না হয় বাড়িটা ফাঁকা, কিন্তু এককালে তো লোকজন গিজগিজ করতো, গুপ্তধন থাকলে কারোর চোখে পড়তো না। ওর কথা বলার ধরনে আমরা সবাই হেসে ফেললাম। বুদ্ধদা বলল, তুমি ঠিকই বলেছ, তবুও আমি চাইবো তোমার বাবার কথাই সত্যি হোক। সব কিছুই যদি যুক্তি মেনে চলে তাহলে পৃথিবীটা বড্ড সাদামাটা হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা একটু কাজ করে নিই, যাবার সময় আবার তোমার সঙ্গে দেখা করে যাব। মোহরের ঘর থেকে বেরিয়ে আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বিপ্লববাবু বললেন, মোহরের খুব মনের জোর, বুঝলেন? ওই যে স্মার্টফোনটি দেখলেন, ওটিই ওর পৃথিবী। সারাক্ষণ নেট থেকে কত বিষয়েই যে পড়াশোনা করে যাচ্ছে। আর রয়েছে টুনি, ওর সবচেয়ে কাছের বন্ধু। বিধিবৌদি বললেন, টুনি আমাদের বাড়িতে রয়েছে 15 বছর, ও আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। এত বুদ্ধি ওর পাখি বলে মনেই হয় না। কত সময় দেখেছি ও চুপ করে মোহরের কাঁধে মাথা গুঁজে বসে আছে, আর মোহরও ওর যাবতীয় মনের কথা টুনি কানে কানে বলে চলেছে। বুদ্ধদা বলল, ম্যাকাওয়ের বুদ্ধি নিয়ে কিছু ঘটনা আমি আগে পড়েছিলাম, আজকেই প্রথম চাক্ষুষ করলাম। যাই হোক বিপ্লববাবু, এবার আপনার সেই গুপ্তধনের সংকেতটা যদি একবার দেখান। হ্যাঁ আসুন, দালানের ওই শেষ ঘরটাকে আমি অফিস ঘরের মতন ব্যবহার করি। ওখানেই একটা আয়রন চেস্টের মধ্যে খাতা চারটে রেখে দিয়েছিলাম, আজ আপনারা আসবেন বলে বার করে রেখেছি, আসুন। আমরা গেলাম, কিন্তু খাতা দেখতে পেলাম না, কারণ যে টেবিলের উপর বিপ্লববাবু খাতাগুলো রেখে গিয়েছিলেন সেখানে ওগুলো ছিল না, কোথাওই ছিল না। বিপ্লববাবু প্রথমে টেবিলের ওপরে রাখা অন্য খাতাপত্রের মধ্যে সেগুলোকে খুঁজলেন, তারপর ড্রয়ার, টেবিলের পাশে রাখা র্যাক। ক্রমশ তার কপালের ভাঁজগুলো গভীর হচ্ছিল। আমি আর বুদ্ধদা কিছু না বলে একপাশে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছিলাম। একটু বাদেই বিপ্লববাবু উঁচু গলায় ডাক দিলেন, বিথি বিথি, এদিকে একবার এসো এক্ষুনি। বৌদি পাশের ঘরেই ছিলেন। মাঝখানে দরজা দিয়ে সঙ্গে সঙ্গে বিপ্লববাবুর অফিস ঘরে চলে এলেন। অবাক হয়ে বললেন, কি হয়েছে? খাতাগুলো কোথায়? খাতাগুলো? খাতাগুলো মানে বাবার মন্ত্রের খাতাগুলো? আমি তো জলখাবার নিয়ে নিচে যাবার সময় দেখে গেলাম এই টেবিলের উপর পড়ে আছে, পাচ্ছ না? কোথায় আর যাবে? মাথা ঠান্ডা করে ভালো করে দেখো, নিশ্চয়ই তোমার অন্য কাগজপত্রের নিচে ঢুকে গেছে। বিপ্লববাবু খেঁকিয়ে উঠলেন, ঢুকে গেছে মানে? ওদের কি পা আছে যে নিজেরা হাঁটতে হাঁটতে অন্য খাতার নিচে ঢুকে পড়বে? বৌদি কোনো উত্তর না দিয়ে শান্তভাবে একটা একটা করে কাগজ সরিয়ে পুরো টেবিলটা খুঁজলেন, তারপর তিনিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। বুদ্ধদা এতক্ষণে কথা বলল, বিপ্লববাবু একটু ভালো করে ভেবে দেখুন তো, এই টেবিল থেকে আপনি ওগুলোকে অন্য কোনো ঘরে নিয়ে যাননি তো? হয়তো আমাদের দেখাবেন বলে নিচেই নিয়ে যেতে চেয়েছিলেন, কিংবা পাশের ঘরে। বিপ্লববাবু দু হাতের মুঠোয় মাথার চুলগুলো মুঠি করে ধরে বললেন, নো চান্স মিস্টার মজুমদার, আমি আপনাদের ডাক শুনে নিচে নামবার সময় এই ঘরের মধ্যে দিয়েই নেমেছিলাম।
এবং তখনও খাতা 4টে এই টেবিলের ওপরেই দেখে গিয়েছি। বিথি বৌদি ভয় পাওয়া গলায় বললে বিশ্বাস করবে না, তোমাদের জলখাবার নিয়ে নিচে নামবার সময় আমিও এই ঘরের মধ্যে দিয়ে গিয়েছিলাম এবং তখন আমিও দেখেছিলাম খাতাগুলো টেবিলের ওপরেই নামানো রয়েছে। তাহলে বিপ্লববাবু পাগলের মতন এদিকে ওদিকে তাকালেন। তারপর ফল হবে না জেনেও পাশের দুটো ঘরে তন্ন করে খুঁজে এলেন খাতাগুলো। যেহেতু ওই দুটো ঘরই যথেষ্ট পরিচ্ছন্ন, তাই খুঁজতে বেশি সময় লাগলো না। আমরাও বিপ্লববাবুর পেছন পেছন ঘুরছিলাম। আমাদের পেছন পেছন আসছিল টুনি, মুখে সারাক্ষণ নানা রকমের কপচানির আওয়াজ, যেন ও বুঝতে পেরেছে একটা কোনো সমস্যা হয়েছে। মোহরের ঘরে যখন আমরা ঢুকলাম তখন ও বুকের ওপরে ধরে একটা বই পড়ছিল। আমাদের দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বিথি বৌদি বললেন, তোর দাদুর সেই খাতাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহর অত্যন্ত নিষ্প্রিয় ভঙ্গিতে একবার ঠোঁট উল্টে আবার গল্পের বইয়ে মনোযোগ দিল। স্বাভাবিক, ওর পক্ষে তো জানা সম্ভব নয় খাতাগুলো কোথায় ছিল, কোথায় যেতে পারে। ও তো এই বিছানাতেই বন্দি। আমি আর বুধদা এতক্ষণ চুপ করেছিলাম। এবার বুধদা বলল, আপনি আর বৌদি যখন নিচে নেমেছিলেন তখন বাড়ির আর কারুর পক্ষে কি আপনাদের অজান্তে ওপরে উঠে এসে খাতাগুলো নিয়ে আবার নিচে নেমে যাওয়া সম্ভব? বিথি বৌদি বললেন, তা কেমন করে সম্ভব? তোমাদের নিয়ে যে ঘরে বসেছিলাম তার সামনে দিয়েই তো ওপরে ওঠার সিঁড়ি, কেউ উঠলে তো আমরা দেখতে পেতাম। বুধদা বলল, তাহলে খাতাগুলো তো সিম্পলি হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। বিপ্লববাবু কিছুক্ষণ ধরে ভুরু টুরু কুঁচকে কী যেন ভাবছিলেন। এবার হঠাৎ বলে উঠলেন, না, হাওয়ায় মিলিয়ে যাবে না, একটা জিনিসই হতে পারে। এসো তো বিথি, আপনারাও আসুন। এই বলে ঝড়ের মতন ঘর থেকে বেরিয়ে দালান ধরে উল্টো দিকে, মানে যেদিকে মোহরের ঘর তার বিপরীত দিকে হাঁটা লাগালেন। আগেই বলেছি দালানে আলো কম, তাই শেষ প্রান্তে কী আছে এতক্ষণ আমরা দেখতে পাইনি। এবার দেখলাম একটা দরজা, তার কাঠের পাল্লা দুটো বন্ধ। বিপ্লববাবু হনহন করে এগিয়ে গিয়ে একটা হ্যাচকা টানে সেই পাল্লা দুটোকে খুলে ফেলে আমাদের দিকে তাকিয়ে ম্যাজিশিয়ানের ভঙ্গিতে বললেন, দেখুন, দেখেছেন? কী যে দেখবো সেটাই অবশ্য বুঝতে পারছিলাম না। যা বুঝতে পারলাম, অতীতে কোনো এক সময় ওইখান দিয়েই পাখি বাড়িকে লম্বালম্বি একটা ভাগ করে দেওয়া হয়েছিল। নিচ থেকে ছাদ অবধি উঠে গেছে পার্টিশনের ইটের দেওয়াল। শুধু আপৎকালীন ব্যবস্থা হিসেবে দালানের মাঝামাঝি জায়গায় দু তরফের যাতায়াতের জন্য একটা দরজা রেখে দেওয়া হয়েছিল। এই সেই দরজা যার ওদিকে আবার দালান। সেই দালানের গায়েও পরপর কয়েকটা ঘর, কিন্তু একটা বাদে বাকি ঘরগুলো অন্ধকার, সম্ভবত তালাবন্ধ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে ভালো বোঝা যাচ্ছে না। বিপ্লববাবু জিজ্ঞেস করেছিলেন, দেখেছেন? তারই উত্তরে বুধদা বলল, কি দেখবো বিপ্লববাবু? দরজাটা যে খোলা ছিল দেখলেন না? নিশ্চয় আমার হতভাগা কাজের মেয়েটা দুপুরে কাজ করে চলে যাওয়ার সময় এদিক থেকে খিল তুলতে ভুলে গিয়েছিল, আর সেই সুযোগে মেজদা, কথা শেষ না করে বিপ্লববাবু মেজদা মেজদা বলে হুঙ্কার দিয়ে সেই আলোকিত ঘরটার দিকে প্রায় ছুটেই চললেন। তার পেছনে যেতে যেতে বিথিবাবুদি বললেন, আমার মেজ ভাসুর বিপ্রদাস মুন্সি, ওর জ্যাঠতুতো দাদা। বিপ্লববাবুর পেছন পেছন সেই আলোচলা ঘরটার দিকে দরজায় গিয়ে দাঁড়ালাম। ঘরের বাসিন্দাকে দেখার আগে ঘরটার চেহারা দেখিয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। একটা ঘরের মধ্যে এত বই আর পত্রিকা স্তূপ আমি কোনো লাইব্রেরিতেও দেখিনি। 4টে দেয়াল জুড়ে কাঠের র্যাক, এবং সেই সব র্যাকে ঠাসা বই তো রয়েছেই, তাছাড়াও মেঝের ওপরে বইয়ের স্তূপ, খাটের ওপরেও। সেই খাটেই যেটুকু জায়গা খালি আছে তার মধ্যে কোনো রকমে পা গুটিয়ে বালিশে হেলান দিয়ে বসে বই পড়ছিলেন এক দীর্ঘকায় ভদ্রলোক। উনিই তাহলে বিপ্রদাসবাবু। ভদ্রলোক 6 ফুটের ওপরে লম্বা, তেমনই রোগা, বয়স 60-এর ওপরেই হবে। মাথা ভর্তি কাকের বাসার মতন সাদা চুল, গালেও খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখে মোটা কাচের চশমা, পরনে বড় ঘেরের সাদা পায়জামা আর একটা ঘিয়ে রঙের খদ্দরের পাঞ্জাবি, যার হাতাটা উনি কনুইয়ের ওপর গুটিয়ে রেখেছেন। বিপ্লববাবুকে ঘরে ঢুকতে দেখে তিনি বইটাকে উপুর করে বুকের ওপর নামিয়ে রাখলেন। তারপর বিরক্ত গলায় বললেন, কি ব্যাপার, এত উত্তেজনা কিসের? তার শান্ত ভঙ্গির সামনে বিপ্লববাবু একটু হকচকিয়ে গেলেন। যে তেজ নিয়ে তিনি এই অবধি এসেছিলেন সেই তেজ স্তিমিত হয়ে গেল। নিচু গলাতেই বললেন, মেজদা, তুমি ছাড়া এ আর কারুর কাজ নয়, প্লিজ খাতাগুলো ফেরত দাও, না হলে এই ভদ্রলোকদের সামনে আমি চূড়ান্ত অপদস্থ হব। খাতা? কিসের খাতা? আমি কেন তোর খাতা নিয়ে আসতে যাব? তা আমি কেমন করে বলবো? কিন্তু যুক্তি বলতে তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। কিসের খাতা বলবি? যদিও আমি কোনো খাতাই নিইনি, তবুও যে কোনো লিখিত কাগজের প্রতি আমার একটা স্বাভাবিক টান আছে। সেই জন্যই জিজ্ঞেস করছি, খাতাগুলোই কী এমন মহামূল্যবান কথা লেখা ছিল? বিপ্লববাবু বললেন, মানে বাবার মন্ত্র লেখা খাতাগুলো। বিপ্লববাবু হো হো করে বেশ খানিকক্ষণ হাসলেন। তারপর বললেন, তুই জানিস ছোটোবেলা থেকে আমি নাস্তিক। ইনফ্যাক্ট এখনও তোর একতলা থেকে যে রেগুলার ওই শাঁখ ঘন্টার আওয়াজ ভেসে আসে সেটা আমাকে পীড়া দেয়। সেই আমাকেই তুই ব্লেম করছিস মন্ত্রচোর বলে। হাউ ফানি, হাউ ইডিওটিক অ্যাট দ্য সেম টাইম। তারপর
আর একটিও কথা না বলে নামিয়ে রাখা বইটা আবার মুখের সামনে খুলে সেটার পাতাতেই সমস্ত মনোযোগ নিবিষ্ট করলেন। বিপ্লববাবু কিছুক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তার দাদার মুখের দিকে চেয়ে থেকে তারপর এক ঝটকায় উল্টো দিকে ঘুরে দালান ধরে নিজের অংশের দিকে হাঁটা লাগালেন। তার পেছন পেছন বিধি বৌদি। আমরা ওদেরই অনুসরণ করতে যাচ্ছিলাম, কিন্তু ঘুরে দাঁড়াতেই পেছন থেকে ভারী গলার ডাক ভেসে এলো, লিসেন জেন্টলম্যান। আবার বিপ্রদাসবাবুর দিকেই ফিরে তাকাতে হলো। দেখলাম উনি বইটাকে আবার কোলের ওপরে নামিয়ে রেখেছেন এবং আমাদের দিকেই তাকিয়ে আছেন। ঝকঝকে দুই চোখের মণি, মনে হলো দুটো হিরেকুচি যেন জ্বলছে। উনি আবার বললেন, দুটো কথা বলে শুনে যান, আসুন ভেতরে আসুন। উনি বিছানার ওপর থেকে কিছু বই খাতা একদিকে সরিয়ে আমাদের বললেন, বসুন, এখানেই বসুন। ব্যাপারটা কি বলুন তো, বিলু খেপলো কেন? বুঝলাম বিলু মানে বিপ্লববাবুর কথাই বলছেন। বুধদা সংক্ষেপে সবটাই বলল, গুপ্তধনের সংকেত থেকে শুরু করে খাতা হারানো অবধি সবটাই। নিজেদের পরিচয়টাও দিতে ভুলল না। উনি মন দিয়ে সব শুনলেন, তারপর বললেন, সত্যিই বলছি, খাতা টাতার ব্যাপারে আমি কিছু জানি না। বিলুর যে মাথাটা এখন খারাপ হয়ে আছে সেটাও বুঝতে পারছি। একে বেচারার আর্থিক দুরবস্থা চলছে, তার উপরে মোহরের এরকম একটা অসুখ। আমার যদি সঙ্গতি থাকতো আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আমার সেরকম অবস্থা নয়। কি আর বলবো, আমরা চুপ করে বসে রইলাম। উনি হঠাৎ বিছানা থেকে নেমে পড়লেন। তারপর ঘরের কোণে রাখাটা আলমারির সামনে দাঁড়িয়ে বললেন, আপনি তো একজন অ্যান্টিক হান্টার, আপনাকে একটা জিনিস দেখায়, বলুন তো এটার মূল্য আজকের দিনে কীরকম হতে পারে। এই বলে উনি স্টিলের আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা ফাইল বার করলেন। তারপরে বুধদার সামনে সেটা নামিয়ে রেখে বললেন, খুলুন, খুব সাবধানে খুলুন। 400 বছরের পুরনো কাগজ, একেবারে পাঁপড় ভাজা হয়ে আছে, হাত লাগলেই গুঁড়ো হয়ে যাবে। বুধদা খুব সাবধানে ফাইলের ফ্ল্যাপগুলো সরিয়ে দিল। দেখা গেল ভেতরে সত্যি একটা হলুদ বিবর্ণ কাগজ রয়েছে। আমি ঘাড় বাড়িয়ে কাগজটা দেখলাম, মনে হলো একটা চিঠি, ভাষাটা ইংরেজি, তবে হরফের ছাঁদ এখনকার মতন নয়। প্রতিটি অক্ষরকে শুরুতে এবং শেষে কিছুটা করে লতিয়ে দেওয়ার এই রীতি বহু প্রাচীন। বুধদা মন দিয়ে কাগজটার দিকে তাকিয়েছিল, একটু বাদে নিজের মনেই বলল, চিঠিটি লেখা হচ্ছে কোনো এক জে আর মুন্সিকে, তারিখ 5ই এপ্রিল 1634, স্থান আগ্রা। সব মিলিয়ে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে চিঠির প্রাপক আপনাদের পূর্বপুরুষ জয়রাম মুন্সি, যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের চিড়িয়াখানার পরিচালক ছিলেন। কিন্তু চিঠিটি প্রেরক কে, লিখেছেন কে? বিপ্রদাসবাবু বললেন, দুটো ইনিশিয়াল আছে, দেখেছি, পি এবং এম। এর থেকে কিছু বোঝা অসম্ভব। চিঠির বিষয়টা পড়লে হয়তো বুঝতে পারবো এর মূল্য, তবে পড়াটা এত সহজ হবে না। আর্কাইক ইংলিশ পড়তে একটু সময় লাগবে। তার আগে একটা কথা বলুন, এই চিঠি আপনার কাছে এলো কীভাবে? বিপ্রদাসবাবু বললেন, আমার দাদু এবং বিপ্লবের দাদু ছিলেন দুই সহোদর ভাই। বুঝতেই পারছেন, পূর্বপুরুষদের বিষয় সম্পত্তির মতন তাদের চিঠিপত্র, দলিল দস্তাবেজ এইসবও একটা সময় দুভাগ হয়ে গিয়েছিল। তার ফলে যেটা হয়েছে, একটা জিনিস হয়তো রয়ে গিয়েছে বিপ্লবের ঘরে, কিন্তু তার সঙ্গে রিলেটেড কাগজটা রয়ে গেছে আমার কাছে। হতে পারে এটাও সেরকমই একটা কাগজ। উৎস তো সবই সেই জয়রাম মুন্সি। তারপরে আমাদের পূর্বপুরুষেরা আর নবাব বাদশাহদের কাছাকাছি পৌঁছানোর স্কোপ পেলেন কোথায়? এই বলে বিপ্রদাসবাবু কেমন যেন অর্থপূর্ণভাবে বুধদার মুখের দিকে তাকালেন। বুধদা সেটা খেয়াল করলো, বলল, বিপ্লববাবু যে গুপ্তধনের কথা বলেছেন তার ক্ষেত্রেও কি এই কথা সত্যি? গুপ্তধনটা রয়ে গেছে বাড়ির ওদিকে, আর আপনার কাছে রয়ে গেছে তার কাগজ। বিপ্রদাসবাবু হ্যাঁ না কোনোই উত্তর দিলেন না। ঠোঁটে কেমন যেন একটা রহস্যময় হাসি ঝুলিয়ে মাথার নিচে হাত দুটো ভাঁজ করে রেখে শুয়ে রইলেন। বুধদা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর সরাসরি জিজ্ঞেস করলো, এই কি সেই কাগজ? বিপ্রদাসবাবু এবারে মুখ খুললেন, বললেন, গুপ্তধন কি, গুপ্তধনের প্রসঙ্গ আসছে কেন, তার কিছুই যখন বিলু নিজের মুখে আমাকে বলেনি, তখন আমিও আর এ নিয়ে একটি কথাও বলবো না। ও আপনাদের ভাড়া করে নিয়ে এসেছে তো, সো ইট ইজ ইয়োর জব। আপনারা এই গুপ্তধন খোঁজার কাজটা সেরে ফেলুন, আমার শুভেচ্ছা রইল। বুধদা ব্যঙ্গটা গায়ে মাখল না, মুচকি হেসে বলল, খাতাগুলো ফেরত পেলে হয়তো সে কাজে সফল হতাম, পাইনি যখন আপনার শুভেচ্ছা আপাতত কাজে লাগছে না। যাই হোক, আপনার এই চিঠিটির অ্যান্টিক ভ্যালু জানতে চাইছিলেন, বললামই তো, তার জন্য চিঠিটা আমাকে পড়তে হবে এবং সেটা এখানে এই মুহূর্তে সম্ভব নয়। পুরনো টেক্সটের সঙ্গে মিলিয়ে অর্থোদ্ধার করতে হবে। তাই বলছি, আপনি যদি অনুমতি দেন তাহলে পাতাটা স্ক্যান করে নিয়ে যাই। বিপ্রদাসবাবু ঘাড় হেলিয়ে সম্মতি জানালেন। বুধদা নিজের স্মার্টফোনে পাতাটা স্ক্যান করে নিল। বিপ্রদাসবাবু বললেন, একটু গোপনীয়তা রাখবেন, বুঝতেই পারছেন আমাদের বাড়িটা এখন খুব অরক্ষিত এবং লোকালিটিটা এমন যে কেউ আমাকে খুন করে গেলেও লোকের টের পেতে পেতে 2 দিন কেটে যাবে। বুধদা বলল, আমি একজন প্রফেশনাল স্যার, আমাকে কথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। গুড, আচ্ছা এবার আসুন। ও হ্যাঁ,
যদি চিঠিটা মর্মোদ্ধার করতে পারেন দয়া করে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমি অবশ্য ওটা কোনোদিনই বেচব না, তবে নিজের মনে একটু গর্ব অনুভব করবো এই আর কি। আর আমি বাড়ি ছেড়ে বেরোই না, আমার ফোন টোনও নেই, কাজেই যদি কিছু বলার থাকে নেক্সট দিন বিলুর কাছে আসবেন, সেদিন বলে গেলেই হবে। বিপ্রদাসবাবু আবার কোলের ওপর থেকে বইটা চোখের সামনে তুলে ধরে বুঝিয়ে দিলেন, বাক্যালাপ খতম। আমি আর বুধদা অন্ধকার দালান ধরে ফিরে গেলাম বিপ্লববাবুর অংশে। বিপ্রদাসবাবুর ঘরের দিক থেকে ওদিকে যেতে গেলে বিপ্লববাবুর অফিস ঘরটাই প্রথমে চোখে পড়ে। বুধদাকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, বিপ্রদাসবাবুই খাতাগুলো নিয়ে গেছেন তাই না? ওই চিঠি আর গুপ্তধনের সংকেত দুটোকে একসঙ্গে পেলে উনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন, ওকে আর কেউ ঠেকাতে পারবে না। বুধদা কোনো উত্তর দিল না। বললাম, তাছাড়া আর কার পক্ষেই বা খাতাগুলো নেওয়া সম্ভব? এবার বুধদা বলল, কেন, বিথি বৌদি? নিচে নেমে যাওয়ার আগে বিথি বৌদি নিজেই যদি ওগুলো লুকিয়ে রেখে গিয়ে থাকেন? আমি এতই অবাক হলাম যে বলবার কথা না। বললাম, কি বলছো? বুধদা বলল, না তুই বলছিলিস কি না আর কার পক্ষেই বা খাতাগুলো নেওয়া সম্ভব, তাই একটা পসিবিলিটির কথা বললাম। আমি বললাম, মানে আরও পসিবিলিটি আছে নাকি? বুধদা বলল, আছে বই কি। তারপরে এমন পা চালিয়ে বিপ্লববাবু ঘরে ঢুকে পড়লো যে আমি আর প্রশ্ন করার সুযোগ পেলাম না। ও ঘরে ঢুকে দেখি বিপ্লববাবু আর বৌদি দুজনেই বিধ্বস্ত অবস্থায় মাথায় হাত দিয়ে বসে আছেন। বুধদা একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, বিপ্রদাসবাবুর সম্বন্ধে কিছু জানতে ইচ্ছে করছে। বিপ্লববাবু উত্তরটা দিলেন, অপরাধীর মতন মাথা নিচু করে বললেন, মেজদার সঙ্গে আজ এইমাত্র যে ব্যবহারটা করে এলাম তার জন্য ঈশ্বর আমায় ক্ষমা করবেন না। ও সাধক মানুষ, জ্ঞান তপস্বী, সে এক ধরনের ছাত্রের কথা বলা হয় না যারা জীবনে কোনো সেকেন্ড হয় না, ও ছিল তাই। প্রেসিডেন্সি কলেজে ফিলোসফির অধ্যাপক ছিল, কয়েক বছর আগে অবসর নিয়েছে, বিয়ে থা করেনি, একাই থাকে। টান বলতে বই আর মোহর, দিনের মধ্যে 10 বার উঠে আসে। আমাদের সঙ্গে বিশেষ কথাবার্তা বলে না, কিন্তু মোহরের বিছানার পাশে বসে অনেক গল্প করে যায়। বৌদি পাশ থেকে বললেন, বোধহয় মোহরের বই পড়ার নেশার মধ্যে নিজেকে খুঁজে পান। বিপ্লববাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই মানুষকেই আজ প্রকারান্তরে চোর বলে এলাম, কিন্তু কী বা করবো বলুন। আমি আর বিথি দুজনেই একতলায়, মোহর তো বিছানা থেকে নামতেই পারে না। তাহলে তো একমাত্র মেজদারই সুযোগ থাকে খাতাগুলো নিয়ে চলে যাওয়ার, তাই না? যে প্রশ্ন একটু আগে আমি বুধদাকে করেছিলাম সেই একই প্রশ্ন। তবে বুধদা আমাকে যা উত্তর দিয়েছিল বিপ্লববাবুকে আর তেমন কোনো উত্তর দিল না। বিপ্রদাসবাবু যে ওকে একটা পুরোনো চিঠি নিয়ে খোঁজখবর করতে বলেছে সেই প্রসঙ্গেও কিছু বলল না, বরং চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আপনাদের পারিবারিক ব্যাপারে আমরা আর কি বলবো। যদি সেই গুপ্তধনের সংকেত লেখা খাতা খুঁজে পান আমাকে ফোন করবেন, এখন আমরা তাহলে চলি। বিধি বৌদি তার স্বামীর মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মন্ত্র না ছড়া তার কিছুই মনে নেই, ওদের বলতে পারবে না? বিপ্লববাবু দুঃখিত মুখে ঘাড় নাড়লেন, বললেন, মুখস্থ করার চেষ্টাই করিনি, আপচাভাবে মনে পড়ছে মন্দির কঙ্কাল এইসব নিয়ে কী যেন লেখা ছিল, কিন্তু তাতে তো কাজ হবে না। আমি আর বুধদা পাখি বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। গলি দিয়ে বড় রাস্তা দিকে হাঁটতে হাঁটতে শুনতে পেলাম বারান্দায় ওর দাঁড়ে বসে টুনি আপন মনে করর কিটকিট কিকির কিকির করে কী সব যেন বকে যাচ্ছে। ভাবলাম, বেশ, পাখিটা উড়ে যাওয়ার সুযোগ থাকলেও উড়ে যায় না। সোমবার চাঁদনি চকে পাখি বাড়ি থেকে ফিরে আসার পর পাক্কা 5 দিন আর বুধদার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। একেবারে রোববার সকালে বুধদা ফোন করলো, পড়াশোনা শেষ, তাহলে চলে আয়। আসছি বলে ঝটপট জিন্স আর টি শার্ট গলিয়ে বুধদার বাড়ি হেমকুঞ্জের দিকে রওনা দিলাম। বেরোবার সময় মা বলল, জলখাবার খেয়ে যাবি না? আমি বললাম, কোন দুঃখে? মা মুচকি হেসে বলল, তা ঠিক, বৌদির হাতের রান্না আমারই মনে হয় প্রতিদিন গিয়ে খেয়ে আসি। বৌদি মানে বুধদার মা, যাকে আমি ডাকি জ্যাঠাই মা বলে, আর মা বাবা ডাকেন বৌদি। বুধদারা আমাদের প্রতিবেশী হলেও আত্মীয়ের থেকে বেশি। ঘোরানো কাঠের সিঁড়ি, সিঁড়ি না বলে যেটাকে স্টেয়ারকেস বললেই মানায়, সেটা বেয়ে হেমকুঞ্জের দোতলায় উঠে গেলাম। রবিবার মহারাজা কালেকশনস বন্ধ থাকে। এই দিনটা বুধদার পড়াশোনা করার দিন। ওর দোতলা ঘরে ঢুকে দেখলাম যথারীতি সে বিশাল পালঙ্কটার ওপর বালিশে হেলান দিয়ে বসে আছে। তবে আজকে আর কোলের ওপরে ল্যাপটপ নেই, তার বদলে বেশ কিছু পুরনো বই আর ম্যাগাজিন এদিকে ওদিকে ছড়ানো রয়েছে। আমি বুধদার মুখোমুখি একটা চেয়ার টেনে নিয়ে বসে বললাম, কি হয়েছে গো? বুধদা যেমন জানালা দিয়ে বাইরে গঙ্গার দিকে তাকিয়েছিল সেইভাবেই বলল, শেফার্ডস পাই আমি আর লোভ না সামলাতে পেরে খেয়ে ফেললাম, তোর জন্যও আসবে। জানি ইচ্ছে করেই লেজে খেলাচ্ছে, তবু বললাম, জলখাবারে কি হয়েছে সেটা জানতে চাইনি বুধদা, তুমি আমার ডাকলে কেন সেটা জানতে চাইছি। বুধদা বলল, ও সেটা বলবি তো, যেটা জানানোর জন্য তোকে ডাকলাম সেটা হচ্ছে বিপ্রদাসবাবুর সেই ইংরেজি চিঠির পাঠোদ্ধার করে ফেলেছি এবং প্রেরকের নামটাও জানতে পেরেছি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মন দিয়ে শোন। তোর মনে আছে নিশ্চয়ই, চিঠিটা লেখা হয়েছিল জয়রাম মুন্সিকে এবং চিঠির তারিখ ছিল 5ই এপ্রিল 1634, স্থান আগ্রা।
এবার আমাদের এই কাহিনীর মধ্যে একটি নতুন চরিত্র প্রবেশ করবে। তার নাম পিটার মন্ডি। পিটার মন্ডি একজন ব্রিটিশ তরুণ। তিনি 1628 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি চাকরি নিয়ে ভারতবর্ষে আসেন। বয়স কম হলেও মানুষটি খুব সাধারণ ছিলেন না। তার জ্ঞান পিপাসা, বিশেষত পশুপক্ষী নিয়ে কৌতূহল ছিল অসামান্য। আর একটা গুণ ছিল তার, তিনি খুব অল্প কথা যে কোনো জিনিসের ছবির মতন বর্ণনা দিতে পারতেন। নিয়মিত জার্নাল লেখার অভ্যেস ছিল মন্ডির। 1628 থেকে 1634 সাল অবধি মন্ডি কোম্পানির চাকরি সূত্রে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ঘুরেছিলেন এবং সেই ভ্রমণ পথে যা যা দেখেছিলেন, দুর্ভিক্ষ, যুদ্ধ, রাজ্যাভিষেক, মেলা, নাচ গান, নানান জাতির নরনারী এবং তাদের জীবিকা, বিচিত্র সব পশু পাখি এবং গাছপালা, সব কিছুর বিবরণ তিনি তার জার্নালে লিখে গিয়েছেন। অপটু হাতে বেশ কিছু ছবিও এঁকেছিলেন সেই জার্নালের পাতায়। ফলে পরবর্তীকালে যখন পিটার মন্ডির সেই জার্নাল আবিষ্কৃত হলো, তখন ঐতিহাসিকদের মধ্যে হইচই পড়ে গেল। কারণ এর আগে সেই সময় ভারতের সাধারণ মানুষের জীবনের ছবি এভাবে আর কেউ লিখে রেখে যাননি। পিটার মন্ডির জার্নালের বেশ কিছুটা জায়গা জুড়ে ছিল জাহাঙ্গীরের চিড়িয়াখানার বিবরণ। আমাদের জয়রাম মুন্সি ছিলেন যেখানকার অধিকর্তা। মন্ডি সেই চিড়িয়াখানা দেখে মুগ্ধ হয়েছিলেন। ধরে নেওয়া যায় চিড়িয়াখানায় সময় কাটানোর সময় সেই ব্রিটিশ তরুণ আর বাঙালি যুবকের আলাপ হয়েছিল। দুজনেই যেহেতু ছিলেন পশুপ্রেমী, তাই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব নিশ্চয় গড়ে উঠেছিল। মনে রাখি, সেটা এমন একটা সময় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মহামান্য কোম্পানি বাহাদুর হয়ে ওঠেনি। ফরাসি এবং ডাচ বণিকেরা ওদের থেকে অনেক সুবিধাজনক অবস্থায় ছিল। ফলে কোম্পানির কর্মচারীদের মধ্যেও অহংকার ছিল না। সে যাই হোক, চিঠির তারিখ এবং ওই চিঠিতে আগ্রা চিড়িয়াখানার উল্লেখ দেখে আমার মনে হয়েছিল এই চিঠির প্রেরক PM পিটার মন্ডি হতে পারেন। তাই আমার খুব ঘনিষ্ঠ এক ইতিহাসের অধ্যাপক, ক্যামব্রিজ ইউনিভার্সিটি লাইব্রেরিতে যার নিত্য যাতায়াত আছে, তাকে অনুরোধ করেছিলাম যদি পিটার মন্ডির অরিজিনাল জার্নালের কিছু পাতা আমাকে স্ক্যান করে পাঠাতে পারেন। তিনি গতকালই আমাকে তা পাঠিয়েছেন। মিলিয়ে দেখলাম এই চিঠির হস্তাক্ষর আর পিটার মন্ডির জার্নালের হস্তাক্ষর একেবারে এক। অর্থাৎ, আমি বুধবার মুখে কথা কেড়ে নিয়ে বললাম, অর্থাৎ বিপ্রদাসবাবুর চিঠিটি লিখেছিলেন পিটার মন্ডি এবং তিনি ওটি লিখেছিলেন আগ্রার চিড়িয়াখানার অধিকর্তা জয়রাম মুন্সিকে। কিন্তু তিনি কি লিখেছিলেন বুধদা? বুধদা বলল, বলছি, তুই খেতে খেতে শোন। শেফার্ডস পাই জিনিসটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। একটা জিনিস তোকে মনে করিয়ে দিই, মুঘল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয়েছিল 1627 সালে। অর্থাৎ চিঠিটি যখন লেখা হচ্ছে তার 7 বছর আগে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। পরবর্তী বাদশাহদের মধ্যে তার মতন পশুপ্রেমী আর কেউ ছিলেন না। ফলে ধরেই নেওয়া যায় এই 7 বছরে জাহাঙ্গীরের চিড়িয়াখানার অনেক অবনতি হয়েছে। চিঠিটা শুরু হচ্ছে মন্ডির এই মনোকষ্টের কথা দিয়ে। তিনি লিখছেন, বন্ধু, আমাদের চোখের সামনে বাদশাহের পৃষ্ঠপোষকতার অভাবে একের পর এক দুর্লভ পশু পাখির মৃত্যু ঘটছে। এমন সব বিদেশি পশু পাখি ভারতবর্ষে যাদের আগে কখনো দেখা যায়নি, এরপরে আবার কবে দেখা যাবে তাও আমরা জানি না। সাইবেরিয়ান সারস, ইথিওপিয়ার জেব্রা, 2 কোঁচ বিশিষ্ট ব্যাকট্রিয়ান উট এবং আশ্চর্য পাখি টার্কি, এরা একদিন তোমার চিড়িয়াখানা আলো করেছিল, আজ আর নেই। বাকিদের অবস্থাও যে শোচনীয় তা চোখের সামনেই দেখতে পাচ্ছি। তারপর মন্ডি লিখছেন, তোমার অনুরোধ মতন আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগ্রা কুঠির ডিরেক্টরকে দিয়ে বাদশাহ খুরামের কাছে চিড়িয়াখানার বেহাল দশার কথা জানিয়েছিলাম, কিন্তু তিনি কর্ণপাত করেননি। তিনি স্থাপত্যে যতটা আগ্রহী, প্রাণী বিজ্ঞানে ততটা নন। এই অবস্থায় তোমার চাকরি ছাড়া সিদ্ধান্তের জন্য আমি তোমাকে দায়ী করতে পারি না। তুমি যদি বাংলাদেশে ফিরে যেতে চাও তাহলে আমার সঙ্গেই যেতে পারো। আমি সামনের মাসে কলকাতায় রওনা হচ্ছি। যাবার সময় আমি আমার নিজস্ব সংগ্রহ থেকে বাদশাহী চিড়িয়াখানায় যে পাখিগুলিকে দান করেছিলাম সেগুলিকে ফিরিয়ে নিয়ে যাব। আমি এর মধ্যেই এই মর্মে যথাস্থানে আবেদন করেছিলাম এবং তা মঞ্জুরও হয়ে গেছে। তুমি সঙ্গে থাকলে যেটা হবে, ভারতের এই তীব্র গরমে পাখিগুলিকে জ্যান্ত অবস্থায় কলকাতা অবধি অন্তত ফিরিয়ে নিয়ে যেতে পারবো। ওদের পরিচর্যা, ওদের স্নান খাওয়া তোমার চেয়ে ভালো কে বোঝে। এই হচ্ছে সহজ বাংলায় বিপ্রদাসবাবুর অধিকারে থাকা চিঠিটির বক্তব্য, এবং স্রেফ পিটার মন্ডির একটি অনাবিষ্কৃত চিঠি হিসেবেই এটার দাম এখন অ্যান্টিকের জগতে, বিশেষত ইউরোপের সংগ্রাহকদের কাছে কয়েক লক্ষ টাকা। খবরটা বিপ্রদাসবাবুকে জানানো দরকার, যদিও তিনি বলেছিলেন যে তিনি ওটা বিক্রি করতে আগ্রহী নন। পরশু 15ই আগস্ট, তোদের ছুটি। তুই কি একবার পাখি বাড়িতে যেতে পারবি? আমি বললাম, শুধু এই কথাটুকু বলতে? বিপ্লববাবু তোমাকে ফোন করেন না? বোধদা একটু বিরক্ত সুরে বললেন, প্রতিদিনই করেন, ফোন করে সেই হারানো খাতা নিয়ে ঘ্যান ঘ্যান করেন, আজকেও করবেন। বললাম, তাহলে ওনাকে দিয়ে বিপ্রদাসবাবুকে খবরটা পাঠিয়ে দাও না। এর উত্তরে বোধদা যা বললো শুনে আমার মাথা ঘুরে গেল। বোধদা বলল, না মানে দীপাও একবার মুন্সিদের বাড়ি যেতে চাইছিল, তুই যদি যাস তাহলে ওকেও নিয়ে যেতে পারিস। আর আমি বললাম, ওয়েট।
দীপা মানে সপ্তদীপা রায়? ও আবার পিকচার এলো কোত্থেকে? বুধদা অবাক হয়ে বলল, তুই মেয়েটার নাম শুনলে রেগে যাস কেন বলতো রুবিক? ওর সঙ্গে আমার যা কথা হয়েছে সেটা তো আগে শুনবি। গতকালই দীপা আমাকে ফোন করেছিল, এমনি যেমন করে। আমি ওকে পাখি বাড়ির সমস্যার কথা বলেছিলাম, খুব ডিটেলে কিছু বলিনি অবশ্য। তো দীপা ওই মেয়েটার কথা শুনে, ওই যে বিপ্লববাবুর মেয়ে মোহর, ওর অসুখের কথা শুনে ফোনের মধ্যেই কেঁদে ফেললো। বলল, আমি একবার মোহরকে দেখতে যাবো বুধদা, এক্ষুনি। কিন্তু ভেবে দেখ, দীপারও তো স্কুল আছে, পরশু ছুটির দিন ছাড়া ওই বা আর যাবে কি করে? আমি আর চোখে বুধদার মুখটা ভালো করে লক্ষ্য করলাম। বুধদা খুব ভালো করে জানে সেই লঘু রঙের খুনি আতঙ্কের দিনগুলো থেকেই দীপা সম্বন্ধে আমার একটা দুর্বলতা রয়েছে। ওর ঝকঝকে চোখ, আংটি আংটি চুল আর গজদন্তের হাসি, অদম্য সাহস আর অ্যাথলেটিক্সের স্কিল আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার সঙ্গে দীপা যে আচরণটা করে সেটা মোটেই বুঝতে পারি না। সামনাসামনি দেখা হলে খুব একটা পাত্তা দেয় না, বরং লোকজনের সামনে হ্যাটা করতে পারলেই যেন খুশি হয়। এদিকে আবার 4 দিন ফোন না করলেই রেগে মেগে এমন ফোঁস করতে থাকে যে বলবার কথা নয়। আমাদের দেখা সাক্ষাৎ খুব কম হয়, কারণ দীপার বাড়ি বাগবাজারে। কি জানি দীপার এই মুন্সিবাড়ি যাবার আগ্রহের পেছনে আমিও একটা কারণ কিনা। বুধদার কথা শুনে তেমন মনে হলো না অবশ্য। ও একটু দুঃখিত হয়ে যেন বলল, তোর অসুবিধা থাকলে ছেড়ে দে তাহলে, আমি না হয় পরে ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। মহা বিপদেই পড়া গেলো দেখছি। তাড়াতাড়ি বললাম, না না, অসুবিধে কিসের? তবে ওর কাছে এইসব গুপ্তধন টোনের কথা বলা তোমার মনে আছে তো? বিপ্রদাসবাবু একটু গোপনীয়তা রাখতে বলেছিলেন। বুধদা তাই শুনে বলল, দীপা তো ভেরি মাচ আমাদের টিমের মেম্বার, ওকে কিছু বললে সেটা গোপনই থাকবে। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। পরশু যাবার পথে তোকে আর দীপাকে আমি গাড়িতে তুলে নেবো এবং পাখি বাড়ির যতটা কাছে পারি নামিয়ে দিয়ে যাব। তোদের ওখানকার কাজ শেষ হলে তোরা চাঁদনি চক স্টেশন থেকে মেট্রো ধরে আমার শোরুমে চলে আসবি। আমি আবার ফেরার পথে তোদের নামিয়ে দিয়ে ফিরবো। মণিদীপা কাকিমা আর সুদীপ কাকুকে সেরকমই বলে দিচ্ছি। মণিদীপা কাকিমা আর সুদীপ কাকু হচ্ছেন সপ্তদীপার বাবা মা। ওরা দুজনে আমাকে আর বুধদাকে খুব ভালোবাসেন, সেই অ্যান্টিক আতঙ্কের দিনগুলো থেকেই। বুধদা বলল, আর শোন, দীপা মোহরের সঙ্গে গল্প করে করুক, তুই কিন্তু বিপ্রদাসবাবুকে চিঠিটার ব্যাপারে যা যা বললাম সব গুছিয়ে বলবি। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট, এই অবধি বলেই বুধদা কেমন যেন কথার খেই হারিয়ে চুপ করে গেল। আমি বললাম, তার চেয়েও ইম্পর্ট্যান্ট কি বুধদা? বুধদা বলল, তুই বিপ্রদাসবাবুর প্রতিটি কথা মন দিয়ে শুনবি। আমি সেদিনের সামান্য পরিচয় যা বুঝেছি, বিপ্লববাবু আর বিপ্রদাসবাবুর মধ্যে অনেক তফাৎ। বিপ্রদাসবাবু অসম্ভব শিক্ষিত এবং বুদ্ধিমান। আমার কেবলই মনে হচ্ছে এই গুপ্তধনের ব্যাপারে উনি ইতিমধ্যেই অনেক কিছু জানেন কিংবা আন্দাজ করেছেন। জিজ্ঞেস করলাম, কেমন করে বুঝলে? বুধদা বলল, সেদিন উনি ইচ্ছে করেই আমাদের সামনে তেমন কিছু ইঙ্গিত দিয়েছিলেন। মনে করে দেখ, উনি বলেছিলেন পূর্বপুরুষদের বিষয় সম্পত্তির মতন তাদের চিঠিপত্র, দলিল দস্তাবেজ এই সবও একটা সময় দুভাগ হয়ে গিয়েছিল। তার ফলে একটা জিনিস হয়তো রয়ে গিয়েছে বিপ্লববাবুর ঘরে, কিন্তু তার সঙ্গে রিলেটেড কাগজটা রয়ে গেছে বিপ্রদাসবাবুর কাছে। উনি এরকম একটা হিন্টস দিয়েছিলেন যে এই চিঠিটার মধ্যেই হয়তো গুপ্তধনের নেচারটার কথাও বলা রয়েছে। ওর আরেকটা কথাও খুব দামি, বুঝলি রুবিক? আমার মনে আছে উনি বলেছিলেন, উৎস তো সবই সেই জয়রাম মুন্সি, তারপরে আমাদের পূর্বপুরুষেরা আর নবাব বাদশাহদের কাছাকাছি পৌঁছানোর স্কোপ পেলেন কোথায়? ঠিক কথা, খাঁটি কথা। আর ভেবে দেখ, এই চিঠি তখনই লেখা যখন জয়রাম মুন্সি আগ্রা ছেড়ে বাদশাহী দৌলতের সংস্পর্শ ছেড়ে বাংলায় ফিরে আসছেন। কি নিয়ে আসছেন তিনি সঙ্গে? কোন সম্পদ যা পরবর্তীকালে মুন্সিবাড়ি গুপ্তধনের কাহিনীর জন্ম দেবে? সেই জন্যেই বলছে, আমি তোর মুখ দিয়ে যা বলে পাঠাচ্ছি সেটা অত ইম্পর্ট্যান্ট নয়। হয়তো উনি অলরেডি জানেন যে চিঠিটার প্রেরক পিটার মন্টি। তাও আমার দৌড় মাপবার জন্যই খেলাটা খেললেন। এবার যখন দেখবেন যে আমার কিছুটা বিদ্যা বুদ্ধি রয়েছে, তখন আরও কিছু হিন্ট শুনে দিতে পারেন। মনে রাখিস, উনি মোহরকে ভালোবাসেন এবং জানেন এই গুপ্তধনটা পাওয়া গেলে মোহর বেঁচে যাবে। কাজে তুই বিপ্রদাসবাবুর কথাগুলো খুব মন দিয়ে শুনিস রুবিক। প্ল্যান মতন 15ই আগস্ট সকাল 9টা নাগাদ আমি আর বুধদা উত্তরপাড়া থেকে রওনা হলাম। বাগবাজার থেকে সপ্তদীপা রায় খুব সেজে গুজে আমাদের গাড়িতে উঠে পড়ল। পেছনের সিটে আমার পাশে বসে কনভেয়ের নিচে একটা জোরালো চিমটি কেড়ে বলল, মুখটা আমার পাঁপড় ভাজার মতন করে রেখেছো কেন? আমি বললাম, তুমি এবার মুখটা মন ছাই মাখানো মাগুর মাছের মতো করে বেরিয়েছো কেন? তাতে বুধদা ঘাড় ঘুরিয়ে বললো, দুটোকেই এখানে নামিয়ে দেবো, বাকি রাস্তাটা বাস ধরে যাবি। যাই হোক, বুধদা গণেশচন্দ্র এভিনিউয়ে আমাদের নামিয়ে দিয়ে চলে যাওয়ার পরে আমি আর রিক্সা নিলাম না। রাস্তা যখন চেনাই হয়ে গেছে তখন আর রিক্সা নিয়ে লাভ কি? দুজনে গলি ধরে হাঁটতে শুরু করলাম এবং কিছুটা যাওয়ার পর চারদিকে তাকিয়ে দীপা আমার হাতটা মুঠির মধ্যে চেপে ধরে চট করে একবার নিজের গালে বুলিয়ে নিল। মেয়েটাকে বোঝা সত্যিই মুশকিল। মুন্সিবাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ আগে বিপ্লববাবুর ফোন পেলাম। উনি খুব ট্যাপোলজি চেয়ে বললেন, একটা জরুরি কাজে বেরিয়ে যেতে হচ্ছে, তবে বিথি বৌদি আর মোহর বাড়িতেই আছে, বিপ্রদাসবাবু তো আসেনি। কাজেই আমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা কিছু হলেও না সত্যি, বরং বিথি বৌদি যেভাবে আমাদের পরম সমাদরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন তাতে মন ভরে গেল। কিছুক্ষণ ওর সঙ্গে কথা বলে দীপা বলল, আমি তাহলে মোহরের সঙ্গে দেখা করে আসি।
বৌদি বললেন, যাও না, ও তো সকাল থেকে তোমাদের সঙ্গে দেখা হবে বলে সাংঘাতিক এক্সাইটেড হয়ে বসে আছে। তাই শুনে আমিও দীপার সঙ্গে ওই ঘরের দিকে পা বাড়াচ্ছিলাম। দীপা চোখ পাকিয়ে বলল, দুজন মহিলার আলাপের মধ্যে যে একজন ব্যাটা ছেলেকে বসে থাকতে নেই সেটাও কি তোমায় কেউ বলে দেয়নি? আমি তো শুনে দুজন মহিলা, একজন পড়ে ক্লাস 9-এ, আর একজন যদি স্কুলে যেতে পারতো তাহলে ক্লাস 6-এ উঠতো। যাই হোক, এই কথার পরে তো আর ওর সঙ্গে যাওয়া যায় না। তাই বিথি বৌদিকে বললাম, আমি তাহলে ততক্ষণটা জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলে আসি। উনি বললেন, যাও, তবে বেশি দেরি করো না, আমি অনলাইনে মোচার চপে অর্ডার দিয়েছি, এক্ষুনি এসে যাবে। না, বেশি দেরি করিনি, দেরি করার উপায়ও ছিল না, কারণ বিপ্রদাসবাবুর ঘরে গিয়ে দেখলাম উনি স্নানে যাবার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে মাথায় নারকোল তেল রগড়াতেই বললেন, কী খবর মিস্টার মাল্যবান? দাদা কি বললেন? বললাম, বুধদা বলেছে ওটা পিটার মন্ডির চিঠি, আর ওটার দাম বেশ কয়েক লক্ষ টাকা। শুনে উনি একটুও চমকালেন না। কে পিটার মন্ডি, কোথায় তার নিবাস, এসব নিয়ে একটি কথাও বললেন না, বরং ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। আমি নিশ্চিত হলাম বুধদা যা বলেছিল তা ঠিক। উনি চিঠিটা অরিজিন সম্বন্ধে সবটাই জানেন। বুধদা বলেনি, তবু আমি ওকে একটা প্রশ্ন করেই ফেললাম, না করে থাকতে পারলাম না। বললাম, আপনার কি মনে হয় চিঠিটার মধ্যেই কোথাও গুপ্তধনের প্রসঙ্গ রয়েছে? প্রশ্নটা শুনে ওর সেই হিরেকুচির মতো উজ্জ্বল চোখ দুটো আবার ঝিলিক দিয়ে উঠল। বললেন, বোধিসত্ত্ববাবু তোমাকে কি বলেছেন মাল্যবান? বলেছেন তো? আমি কি বলি সেগুলো মন দিয়ে শুনে যেতে। তোমাকে তো ফিরে গিয়ে মনে করো কথাগুলো বলতে হবে, তাই না? হয়তো আমার রেগে যাওয়াই উচিত ছিল, কিন্তু রাখতে পারলাম না, কারণ বুঝতে পারছিলাম উনি কোনো অদ্ভুত উপায়ে আমার মনের ভেতরটা পড়তে পারছেন। তাই কিছু না বলে শুকনো মুখে ঘাড় নেড়ে বুঝিয়ে দিলাম, ঠিক। উনি বারান্দার দড়ি থেকে কোনো একটা গামছা তুলে নিয়ে আবার ঘরে ঢুকলেন। বললেন, কোনো জিনিস মনে রাখতে গেলে সবচেয়ে সহজ উপায় কি জানো? এটাকে ছন্দে গেঁথে ফেলা। যে কারণে সারা পৃথিবীর যত মহাকাব্য সব ছন্দে লেখা হয়েছিল। তো আমার যা মনে হচ্ছে সেটাও তোমাকে ছন্দেই বলে ফেলি, কেমন? তাহলে বাড়ি ফিরে তোমার রিকালেক্ট করতে সুবিধা হবে। আমি আবার ঘাড় হেলালাম। উনি একটু থেমে থেমে ছাদের দিকে তাকিয়ে আবৃত্তি করার মতন করে বলে চললেন, শিং, দাঁত, নখ, সুঁড়, পালকের নানাবিধ রূপ তো এঁকে গেছে মনসুর, তারই মাঝে কেহ অবলুপ্ত। লুপ্ত কি পুরোপুরি কিছুটা রয়েছে বলে শুনছি। নিয়ে এসেছিল নাকি চাঁদনির জয়রাম মুন্সি। তারপর আমার দিকে চেয়ে বললেন, মনে থাকবে তো? না মনে থাকলে এখনই তোমার ওই মোবাইলে লিখেও নিতে পারো। যাও, এবার আমি চান করতে ঢুকি। আমি সত্যি ওর ঘর থেকে বেরিয়ে আর রিস্ক নিলাম না, মোবাইলের ওয়ার্ড ফাইলে ছড়াটা লিখে নিলাম। যদিও লিখতে লিখতেই একবার মনে হলো এটা বিশুদ্ধ ইয়ার্কি ছাড়া আর কিছু নয়। তারপর বিপ্লববাবুর অংশে গিয়ে দেখি সেখানে ইতিমধ্যে ক্লাস 9 আর ক্লাস 6-এ সেই দুই মহিলার গলার আওয়াজে সিলিং থেকে চুনবালি খসে পড়ছে। ওদের উচ্চস্বরে গল্প গাছার সঙ্গেই মিশে গিয়েছিল টুনির কানে তালা লাগানো ডাক। সেও দেখি বাড়িতে নতুন লোক দেখে ভারী উত্তেজিত হয়ে কিছুটা পায়চারি করে কিছুটা উড়ে মহা উল্লাস প্রকাশ করে বেড়াচ্ছে। মোহরের ঘরের দরজার পর্দা সরিয়ে বললাম, আসতে পারি? মোহর বিছানায় শুয়ে বলল, প্লিজ এসো রুবিকদা। বিথি বৌদি ওর বিছানার মাথাকাছি দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, এসো রুবিক, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। মোচার চপটা খেয়ে বলো তো কেমন বানিয়েছে। খেতে খেতেই মোহরের গল্পের বইয়ের কালেকশন দেখলাম। সমস্ত বইই ওর হাতের নাগালে। বিছানার দুপাশে দুটো টেবিলে সুন্দর করে সাজানো থাকে, যাতে ও বেশি নড়াচড়া না করেও যে কোনো বইয়ের নাগাল পেয়ে যায়। একটা টিনটিনের কমিক্স দেখিয়ে বলল, এইটা আজ দীপাদি আমাকে উপহার দিয়েছে। আরও কিছুক্ষণ গল্প টল্প করে আমি আর দীপা উঠলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে বিথি বৌদি ফিস করে আমাকে জিজ্ঞেস করলেন, মেজদা কি খাতাগুলোর ব্যাপারে কিছু বললেন? কীরকম বিপদে পড়লাম বলো তো? উনি ছাড়া আর কেউ তো নিতেই পারে না ওগুলো। আমার মুখ দিয়ে আর একটু হলে বেরিয়ে আসলো, বুধদার ধারণা আপনিও নিতে পারেন। সে কথা না বলে বললাম, না বৌদি, আমি অবশ্য ওকে কিছু জিজ্ঞেসও করিনি। আমি আর দীপা চাঁদিচক মেট্রো স্টেশনের দিকে হাঁটা লাগালাম। যেতে যেতে ওকে জিজ্ঞেস করলাম, কেমন লাগলো মোহরকে? দীপা বলল, ভালো, ভীষণ ভালো। ও যে কতটা ভালো মেয়ে সেটা তুমি এখনই পুরোটা বুঝতে পারবে না, পরে বুঝবে। আমি বললাম, তা হতে পারে, আমি ওকে কতটাই বা দেখেছি, কিন্তু আমি সারাক্ষণ প্রার্থনা করছি যাতে ও সেরে ওঠে, আর সেই জন্যই প্রার্থনা করছি। আমার মুখের কথা কেড়ে দীপা বললো, যাতে গুপ্তধনটা পাওয়া যায়, তাই তো? পেয়ে যাবে, চিন্তা করো না, বুধদা আছে তো। বুধদার অসাধ্য কিচ্ছু নেই। আমি ওর মতন অতটা আশাবাদী হতে পারছিলাম না। মুডটাকে একটু চাগিয়ে তুলতেই বোধ হয় দীপা ওর ফোনটা আমার চোখের সামনে তুলে ধরলো। এমনিতে এখনও ওকে মণিদীপা কাকিমা বা সুদীপ কাকু সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে ঘুরতে দেন না, আজকে বাইরে বেরিয়েছে বলেই হয়তো বোধহয় হাতে পেয়েছে। স্ক্রিনের দিকে তাকাতেই আর মন খারাপ হয়ে গেল। দেখলাম ছবির মধ্যে দীপা বিছানার এক কোণে বসে দুহাত দিয়ে মোহরকে আলতো করে জড়িয়ে রেখেছে, আর অন্য দিক থেকে একইভাবে নিজের একটা বিশাল রংচঙে ডানা দিয়ে মোহরকে জড়িয়ে রেখেছে টুনি। মনে মনে বললাম, এত ভালোবাসার বাঁধন ছাড়িয়ে মৃত্যু কি কাউকে কেড়ে নিতে পারে?
জানতো তার একটু বাদেই জীবনের সেরা চমকটা আমার জন্য অপেক্ষা করছে, এবং সেই চমকটা খাবো আমার খুব চেনা পরিবেশে, চেনা মানুষদের উপস্থিতিতে। চেনা পরিবেশ বলতে মহারাজা কালেকশনসের সেই কাঠের প্যানেল দেওয়া ঘর, যার চতুর্দিকে ছোট বড় নানান অ্যান্টিক সামগ্রীর সম্ভার। আমি আর দীপা যখন ওখানে ঢুকলাম তখন ঘড়িতে দুপুর 1টা। বাইরের গুমোট গরম থেকে শোরুমের ভেতরে ঠান্ডা ঢুকে খুব আরাম লাগছিল। বাইরের লোকজন ছিল না। আমি একটা বেতের সোফার ওপরে হাত পা ছড়িয়ে বসলাম। উল্টো দিকে চেয়ারের ওপরে ওর ব্যাকপ্যাকটা নামিয়ে রেখে দীপা চেনটা খুলল। বুধদা দীপার পাশেই এসে দাঁড়িয়েছিল, মুখে উত্তেজনা। দীপা কিছু বলার আগেই বুধদা ওর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, কই দেখি, নাম্বারিং করা আছে? দীপা বলল, আমি খুঁটিয়ে দেখবার সুযোগ পাইনি বুধদা, কাকিমা যে কোনো মুহূর্তে ঘরে ঢুকে পড়তে পারতেন, তুমি দেখে নাও। এই বলে ব্যাকপ্যাকে হাত ঢুকিয়ে 4টে পুরনো খাতা বার করে বুধদার হাতে দিল। কেউ বলে দেয়নি, তবু আমার সিক্স সেন্স বলল এই সেই হারিয়ে যাওয়া মন্ত্রলেখা খাতা, যার কোনো একটা পাতায় রয়েছে গুপ্তধনের সংকেত। আমিও প্রায় লাফ দিয়ে ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। বুধদা ততক্ষণে খাতা 4টে নিয়ে একটা হ্যাঙ্গিং লাইটের নিচে গিয়ে দাঁড়িয়েছে। খুব দ্রুত পাতাগুলো উল্টে একবার দেখে নিতেই ওর মুখে একটা চড়া হাসি ফুটে উঠল। বলল, দারুণ দারুণ, কেমন করে মেয়েটাকে বোঝালি রে দীপা? তারপরেই বুধদার নজর পড়লো আমার দিকে। বলল, রুবিক, বুঝতে পারছি তুই অবাক হয়েছিস, দাঁড়া সবটাই বলছি, তবে খালি মুখে নয়, এগুলো সদ্গতি করতে করতে। এই বলে বুধদা শোরুমের কোনায় রাখা ছোটো মাইক্রোওয়েভ ওভেনের ভেতর থেকে শিবুজি স্যান্ডউইচের 3টে প্যাকেট বার করে নিয়ে এলো। সঙ্গে পেপার ন্যাপকিন, সসের প্যাকেট সবই ছিল। বেশ যত্ন করে সেন্টার টেবিলের ওপরে সব সাজিয়ে দিয়ে বলল, নে খেতে শুরু কর। তার মধ্যে আমি রুবিককে ছোট করে খাতা উদ্ধারের গল্পটা বলে দিই, তারপরে 3জনে ওগুলো নিয়ে বসা যাবে। বুধদা 1 পিস স্যান্ডউইচে কামড় দিয়ে বলল, মুন্সির বাড়িতে 3জন অ্যাডাল্ট মেম্বার, বিপ্লববাবু, বিথি বৌদি আর বিপ্রদাসবাবু। এর মধ্যে বিপ্লববাবু আর বিথি বৌদি নিজেদের অধিকারে থাকা খাতা নিজেরাই কেন লুকিয়ে রাখবেন, তার কোনো যুক্তি খুঁজে পাইনি। আমারও প্রথমে সন্দেহ হয়েছিল যে বিপ্রদাসবাবুই খাতাগুলো সরিয়েছেন, কিন্তু পরে ওর নিজের ভাই অর্থাৎ বিপ্লববাবুই সেই তথ্য বিশ্বাস করতে চাইছিলেন না। উনি জানেন ওর দাদা সৎ, জানেন দাদা মোহরকে অসম্ভব স্নেহ করেন, এবং এও জানেন যে মোহরের চিকিৎসার জন্য গুপ্তধনটা খুঁজে পেলে বিপ্রদাসবাবুও খুশি হবেন। তবু তোরা কেউই বিপ্রদাসবাবুকে সন্দেহের আওতা থেকে বাদ দিতে পারছিলিস না, একটাই কারণে, যেহেতু আর কারুর খাতাগুলো চুরি করার সুযোগ ছিল না তাই। কিন্তু সত্যিই কি ছিল না? তোরা বলবি না, কারণ বাড়ির চতুর্থ বাসিন্দা মোহরের কোমর থেকে নিচের অংশটা অসাড়। যে মেয়ে বিছানা থেকেই নামতে পারে না, সে কেমন করে 2টো ঘর পেরিয়ে গিয়ে বিপ্লববাবুর অফিস ঘরের টেবিল থেকে খাতা চুরি করে আনবে? ঠিক, কিন্তু ভাবতো, মোহরের যদি এমন একজন সহযোগী থাকে যে ওর কথায় বিপ্লববাবুর টেবিল থেকে খাতাগুলো নিয়ে এসে ওর হাতে দিতে পারে। বুধদার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি নিজের ওপর রাগে নিজের হাঁটুতে একটা ঘুষি মারলাম। ইস, এই সহজ জিনিসটা মাথায় আসেনি কেন? বুধদা 1 সেকেন্ড আর মুখের দিকে তাকিয়ে বলল, রুবিক, তুইও এবার বুঝতে পেরেছিস। হ্যাঁ, সহযোগীটির নাম টুনি, ওদের পোষা ম্যাকাও পাখি। আমরা নিজের চোখে দেখেছি ওকে ছবি দেখালে ও ফ্রিজ খুলে কীভাবে ক্যাডবেরি বার করে এনেছিল। তার তুলনায় টেবিলের ওপর থেকে 4টে খাতা নিয়ে আসা তো খুবই সহজ। সেদিন আমরা প্রায় 45 মিনিট নিচের ঘরে বসেছিলাম, কাজেই টুনিকে দিয়ে অপারেশনটা করানোর জন্য মোহর অনেকটাই সময় পেয়েছিল। এই পুরো ধারণাটার কথাই আমি দীপাকে ফোনে বলেছিলাম। বলার পর ওকে বলেছিলাম আজ মোহরের কাছ থেকে খাতাগুলো উদ্ধার করে আনতে হবে, এবং সেটাও সবার অগোচরে। এবার আমরা দীপার কাছে শুনবো সেই কাজটা ও কেমন করে করলো। বুধদা থামতেই আমি বললাম, তা এগুলো আমাকে আগে বললে কি হতো? আমি কি সবাইকে বলে বেড়াতাম? বুধদা নিজের জায়গা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। বলল, তোর অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু অভিমান করিস না ভাই। তোকে বলিনি তার একটাই কারণ, তুই ছেলেটা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, সৎ, অভিনয় জানিস না। যে কোনো মনের ভাব তোর মুখে ফুটে ওঠে। আজ যদি তুই সমস্তটা জেনে মুন্সির বাড়িতে ঢুকতিস, তাহলে মোহরের সঙ্গে ফ্রিলি কথা বলতে পারতিস। তুই নিজেই বল। তাছাড়া আরেকটা কারণ রয়েছে, এটা এমন একটা কাজ যেখানে তোর কোনো ভূমিকাই থাকা সম্ভব ছিল না। এখানে একজন মেয়েরই প্রয়োজন ছিল, অর্থাৎ এটা দীপার একার কাজ ছিল। অস্বীকার করবো না, আমার বেশ অভিমান হয়েছিল, কিন্তু বুধদার কথাগুলো শোনার পরে আর সে অভিমান রইল না। বললাম, আন্ডারস্টুড। দীপা, তুমি বলো তারপর কি হলো? সপ্তদীপা টিস্যু পেপারের ঠোঁট আর আঙুলের ডগা থেকে স্যান্ডউইচের তেল মুছতে মুছতে বলল, খুব বেশি কিছু বলার নেই। বৌদি খাবারের ডেলিভারি নেওয়া, চা বানানো এইসব নিয়ে ব্যস্ত হয়ে যেতেই আমি মোহরকে সরাসরি বললাম, খাতাগুলো লুকিয়ে রেখেছো কেন? ইন্টেলিজেন্ট মেয়ে তো, তাই অস্বীকার করলো না। কিন্তু লুকিয়ে রাখার কারণ হিসেবে ও যেটা বললো সেটা শুনে আমিই কিছুক্ষণ কথা হারিয়ে ফেলেছিলাম। ও বলল, দীপাদি, আমি বাবার মুখে অনেকবার শুনেছি দাদু মারা যাবার আগে কি বলে গিয়েছিলেন। উনি বলেছিলেন এই গুপ্তধনের গায়ে সারা মানবজাতির পাপ লেগে রয়েছে। হ্যাঁ, উনি এটাও বলেছিলেন যে
যদি বংশলোপের মতন পরিস্থিতি আসে তাহলে ওটাতে হাত দিতে। কিন্তু আমি সেটা মানতে পারছি না। আমার জীবনটা এমন কিছু দামি নয় যার জন্য এমন একটা জিনিসকে খুঁজে বার করতে হবে। তাই আমি খাতাটা লুকিয়ে রেখেছি। ওর কথা শুনে প্রথমে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। তারপর বললাম, দেখো মোহর, তুমি তো বোধহয় অ্যান্টিক হান্টিংয়ের সমস্ত ঘটনাই জানো। তোমার কি কখনো মনে হয়েছে যে যদি সত্যিই সেই গুপ্তধনের গায়ে পাপের চিহ্ন লেগে থাকে তাহলে বোধিসত্ত্ব মজুমদার নিজেই সেটাকে জনসমক্ষে আনবে? কখনোই না। তুমি নিশ্চিন্ত থাকো। তখন ওর বইয়ের স্তূপের ভেতর থেকে খাতা 4টে বার করে দিল। আমিও সেগুলোকে ব্যাগে পুরে নিয়ে বললাম, তোমাকে টাইম টু টাইম জানাবো আমরা কোন দিকে প্রোগ্রেস করছি। ব্যাস এইটুকুই আমার গল্প। বুধদা ওর কথা শুনতে শুনতেই খাতাগুলোর পাতা উল্টে চলেছিল। কালো এবং নীল কালিতে পাতার পর পাতা নানা রকম মন্ত্র লেখা। 3টে খাতা এরকম লেখায় ভর্তি, আর একটার মাত্র প্রথম দিকে কয়েকটা বাদে বাকি সব পাতাই খালি। বিপ্লববাবু আগে আমাদের যা বলেছিলেন তার থেকে বুঝতে পারলাম এটাই আসল খাতা। আমি আর দীপা বুধদার দুদিকে ঘেঁষে বসে খাতার দিকে মুখ নামিয়ে আনলাম। বুধদাও মাঝে কয়েকটা পাতা উল্টে চটপট চলে গেল লাল কালি দিয়ে লেখা সেই গুপ্তধনের সংকেতে। তারপর বললো, এক কাজ করি আয়, আমরা যে যার ফোনে এই পৃষ্ঠাটার ছবি তুলে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আইডিয়াটা মন্দ নয়। আমরা তখনই পাতাটার ছবি তুলে নিলাম। তারপর বুধদা খাতাগুলোকে ওর শোরুমের আয়রন চেস্টের মধ্যে ঢুকিয়ে রেখে এলো। এবার আমরা 3জনেই যে যার ফোনের স্ক্রিনের দিকে ঝুঁকে পড়লাম। পরের অন্তত 5 মিনিট মহারাজা কালেকশনসের ভেতরে আর কোনো শব্দ নেই। তারপর একসঙ্গে 3টে দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। আমরা ফোন নামিয়ে রেখে ঠিক সেইভাবে ওর মুখের দিকে তাকালাম যেভাবে পরীক্ষায় কঠিন প্রশ্ন এলে ক্লাসমেটেরা ওর দিকে হতাশ দৃষ্টিতে তাকায়। সত্যি কথা বলতে কি, এর চেয়ে দুর্বোধ্য কোনো প্রশ্ন এর আগে আমি তো পাইনি বটেই, মুখ দেখে বোঝা যাচ্ছিল দীপা কিংবা বুধদাও পায়নি। আমি আবার ফোনের দিকে তাকালাম। এ কেমন হেয়ালি, এ কেমন ছড়া, অর্থ কী এটার? মন্দিরে কঙ্কালপক্ষী মহাকাল দ্বাররক্ষী, দুখানি ডোমের মাথা নাম গান করে, প্রতি পূর্ণ ঘটিকায় সেই দরজা খুলে যায়, পক্ষীটি ভরায় দিক নিজ কুহুস্বরে, যে ছিল সে নেই, আর মানুষের বুভুক্ষার বলি হয়ে চলে গেছে কবে পরপার, তবু দৈব দুর্বিপাকে স্মরণ করিও তাকে, কঙ্কাল আসিবে নেমে করিবে উদ্ধার। আমার মধ্যে দীপাই নিস্তব্ধতা ভেঙে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ও বুধদা, গুপ্তধনের সংকেত কোথায়? এ তো খাঁটি তান্ত্রিক মন্ত্র। ডোমের মাথা, কঙ্কালের জেগে ওঠা, আমার কিন্তু সিরিয়াসলি ভয় করছে। তুমি এই কেস ছেড়ে দাও। আমি দীপাকে বললাম, তোমার সঙ্গে একমত হয়ে যেতাম, শুধু যদি ওই শেষ 4টে লাইনে বিপ্লববাবুর বাবার মুখের কথার অবিকল প্রতিধ্বনি না থাকতো। দীপা বলল, তাই কি বলেছিলেন বিপ্লববাবুর বাবা? আমি জানি না। বললাম, এটা জানো তো যে এই হেয়ালি বিপ্লববাবুর বাবাই লিখে গিয়েছিলেন। তাছাড়া উনি মৃত্যুর ঠিক আগে বিপ্লববাবুকে কয়েকটা কথা বলে গিয়েছিলেন। বলেছিলেন সেই গুপ্তধনে লেগে আছে সারা মানবজাতির পাপ। তাই শুধু যদি কখনো দেখিস আমার বংশলোপ হতে চলেছে, একমাত্র তখনই সেই গুপ্তধনে হাত দিস। এবারে হেয়ালির শেষ 4টে লাইন মিলিয়ে দেখো, একদম একই সুর নয়? সেই জন্যই আমি শিওর এটা গুপ্তধনের হদিশ ছাড়া আর কিছু নয়। বুধদা এতক্ষণ মন দিয়ে আমাদের কথা শুনছিল। এবার বলল, সাবাস রুবিক, তুই একেবারে মোক্ষম একটা পয়েন্ট খেয়াল করেছিস। মন্ত্রতন্ত্র নয়, এটা ধাঁধাই বটে। এবং এটাও নিশ্চিত যে সত্যি একটা দামি কোনো জিনিসের হদিশ ওনার কাছে ছিল, নাহলে ডেথ বেডের যন্ত্রণার মধ্যে ওইভাবে ছেলেকে ডেকে সেই বিষয়ে কথা বলবেন কেন? কিন্তু সমস্যা হচ্ছে জিনিসটা কি, এই ধাঁধা থেকে সেটা কোনো পরিচয় তো পাচ্ছি না। ওই যে বুধদা হতাশ গলায় বললো, জিনিসটা কি? ওইটুকু শুনিয়ে আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আগে বিপ্রদাসবাবুর সঙ্গে সেই কথোপকথন। আজ বুধদার শোরুমে ঢোকার পর থেকে দীপা এমনভাবে স্টেজ কেড়ে নিয়েছিল যে আমি কথাগুলো বলবার চান্সই পাইনি। আর একটু হলে ভুলেও যেতাম। তাই তাড়াহুড়ো বললাম, বুধদা আর একটা ধাঁধা রয়েছে কিন্তু। তাই শুনে দীপা আমাকে একটা ভেঙচি কাটলো। বুধদা চোখ পাকিয়ে বললো, এটা কি ইয়ার্কি মারার সময়? আমি বললাম, না গো, সিরিয়াসলি বলছি। তারপর বিপ্রদাসবাবুর সঙ্গে আমার কী কী কথাবার্তা হয়েছিল সবটাই ওদের খুলে বললাম। এটাও লুকোলাম না যে আমি ওকে সরাসরি জিজ্ঞেসই করে বসেছিলাম পিটার মন্ডের চিঠির মধ্যে কোথাও গুপ্তধনের পরিচয় লুকিয়ে আছে কিনা। বুধদা বলে, এই জন্যই তোকে ভালো লাগে বুঝলি রুবিক, বরাবর দেখেছি তুই ডাইরেক্ট মেথড পছন্দ করিস, তাতে কাজও হয়। যাই হোক, শুনে উনি কী বললেন? বললাম, উনি বললেন তোমার দাদার জন্য একটা মেসেজ আছে, সেটা যাতে তোমার মনে থাকে তাই ছন্দে বলছি। আমি অবশ্য স্মৃতিশক্তিতে ভরসা রাখিনি, লিখে এনেছি, তোমাদের দুজনকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, দেখো। বুধদা বেশ আবৃত্তি করে পড়ল, শিং, দাঁত, নখ, সুর, পালকের নানাবিধ রূপ তো, এঁকে গেছে মনসুর, তারই মাঝে কেহ অবলুপ্ত, লুপ্ত কি পুরোপুরি? কিছুটা রয়েছে বলে শুনছি, নিয়ে এসেছিল নাকি চাঁদনির জয়রাম মুন্সি,
তারপর কাউচ ছেড়ে লাফিয়ে উঠলো, হাত দুটো মুঠি করে ওপরে তুলে বললো, গ্রেট, আনবিলিভেবল, উনি তো সবই বলে দিয়েছেন রে রুবিক। আর কোনো ধোঁয়াশা নেই, একদম দিনের আলোর মতো স্পষ্ট। ওহ, পিটার মন্টি যেখানে ইনভলভ, জাহাঙ্গীরের চিড়িয়াখানা নিয়ে যখন বারবার কথা বলছি তখন কেন আমরা এটা মাথায় আসেনি। চল রুবিক, বিপ্রদাসবাবুকে একটা প্রণাম করে আসি। আমি আর দীপা দুদিক থেকে বুধদার দুটো হাত ধরে ঝুলে পড়লাম। বললাম, ও বুধদা, তুমি তো সবই বুঝে ফেললে। বুধদা বললো, সব নয়, সব নয়, দি আইডেন্টিটি অফ দ্য হিডেন ট্রেজার, সেটা কোথায় রয়েছে সেটা এবার বিপ্লববাবুর বাবার হেঁয়ালি থেকে উদ্ধার করতে হবে। কিন্তু এখন অ্যাটলিস্ট আমরা জানি যে গুপ্তধনটা কি। হ্যাঁ, সব মিলে যাচ্ছে, মানুষের পাপ অবশ্যই জড়িয়ে আছে তার সঙ্গে। দীপা এবার ঋণ এগুলো চিৎকার করে বলল, এরকম করলে খেলবো না বুধদা, শিগগিরই বলো গুপ্তধনটা কি? সোনার মোহর? জাহাঙ্গীরের তরোয়াল? না না না। বুধদা তখনও খ্যাপার মতন আচরণ করছিল। তারপর হঠাৎই ঘরের কোনায় রাখা ডেস্কটপটার সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। বললো, আয়, আমার দুদিকে দুটো চেয়ার নিয়ে বস। ওই ছবিটা আমরা মুখস্থ, আমার মতন অনেক অ্যান্টিক হান্টারেরই মুখস্থ। তোদের দেখানোর জন্যই গুগলে ওপেন করছি। আচ্ছা দাঁড়া, আগে ওস্তাদ মনসুর কে ছিলেন সেটা দেখ। ইংরেজিতে ওস্তাদ মনসুর লিখে সার্চ করতে উইকিপিডিয়ায় তার সম্বন্ধে বেশ দীর্ঘ এক প্রবন্ধ ভেসে উঠল। যে বুঝলাম ওস্তাদ মনসুর ছিলেন মুঘল রাজসভার সবচেয়ে বিখ্যাত চিত্রকর। বাবরের রাজত্বে বালক মনসুর অন্য সব চিত্রকরদের ছবিতে রং বুলিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। আকবরের রাজত্বকালে তিনি একজন পরিপূর্ণ শিল্পী হয়ে ওঠেন এবং অবশেষে বাদশাহ জাহাঙ্গীরের আমলে তার শিল্প নৈপুণ্য এমন জায়গাতেই পৌঁছয় যে বাদশাহ তাকে উপাধি দেন নাদির আল আসার, অর্থাৎ যুগশ্রেষ্ঠ। ওস্তাদ মনসুর তার আসল কেরামতি দেখিয়েছেন পশু পাখি আর ফুল লতা পাতার প্রতিকৃতিতে। যে যুগে ক্যামেরা ছিল না সেই যুগে ফটোগ্রাফিকে হার মানিয়েছিল তার আঁকার রঙিন ছবি। তাকে প্রাণ ভরে আঁকার সুযোগ করে দিয়েছিলেন বাদশাহ জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিজেও ছিলেন একজন অসামান্য প্রকৃতিপ্রেমী। এমনকি যুদ্ধ অভিযানের মধ্যেও তিনি চারপাশের অচেনা গাছগাছড়া, লতাগুলমার, পশু পাখি বিবরণ নিজের ডায়েরিতে লিখতে লিখতে যেতেন। আর সেই সব পশু পক্ষী আর ফল ফুলের ছবি এঁকে তার বিবরণকে সাজিয়ে দিতেন ওস্তাদ মনসুর। দেখ রুবিক, দীপা দেখ, গুগল ইমেজ থেকে মনসুরের আঁকা একটা সাইবেরিয়ান ক্রেন, অর্থাৎ সাইবেরিয়ার লাল মাথা সারস পাখির ছবি জুম করে বুধদা আমাদের দেখালো। খেয়াল কর, এই যে ঠোঁটের ওপরে পালকহীন চামড়াটা, এর টেক্সচার, এই যে পাখিটার পায়ের আঙুলে আটকে থাকা একটা আলগা পালক, কি বলবি একে? এমনি এমনি কি 400 বছর বাদেও একজন শিল্পীকে সারা পৃথিবী মনে রেখেছে? এমনি এমনি কি তার সম্মানে মঙ্গল গ্রহে একটা ক্রেটারের নাম রাখা হয়েছে ওস্তাদ মনসুর? বুধদা বলে চলল, জাহাঙ্গীর মারা যাওয়ার পরে অর্থাৎ 1627 সালের পর থেকে ওস্তাদ মনসুর বাদশাহীর পৃষ্ঠপোষকতা হারান। বাদশাহী চিড়িয়াখানার সঙ্গে সঙ্গে সেই চিড়িয়াখানার চিত্রকর ওস্তাদ মনসুরের অবস্থাও খারাপ হতে শুরু করে। এককালে ওখানে বসে তিনি এঁকেছিলেন আফ্রিকার জেব্রার ছবি, যে প্রাণীটিকে তার আগে ভারত কেন এশিয়াতেও কেউ চোখে দেখেছে কিনা সন্দেহ রয়েছে। হয়তো তখন তার পাশে বসেছিলেন আরও দুজন ব্যক্তি যাদের সঙ্গে মুন্সিবাড়ির যোগ রয়েছে। একজন বাদশাহী চিড়িয়াখানার তৎকালীন অধিকর্তা জয়রাম মুন্সি, আরেকজন সেই ব্রিটিশ প্রকৃতিপ্রেমী পিটার মন্টি। 1627 সালে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরেও আরও কয়েক বছর ওস্তাদ মনসুর তার আঁকাআঁকি চালিয়ে গিয়েছিলেন এই সময়ে, অর্থাৎ 1627 থেকে 1633-এর মধ্যে কোনো একটা সময় তিনি এঁকে ফেলেছিলেন তার সবচেয়ে বিখ্যাত ছবিটা। শুধু শিল্পরসিকেরা নন, সারা পৃথিবীর প্রাণীবিজ্ঞানীরাও চিরকাল যে ছবিটির জন্য তাকে স্মরণ করবেন। এই যে এই ছবিটা, বিপ্রদাসবাবু তার মেসেজে এইটির কথাই বলেছেন। এই ছবিতেই রয়েছে মুন্সিবাড়ির গুপ্তধন। ওস্তাদ মনসুরের বিষয়ে উইকিপিডিয়ার যে ফিচারটা স্ক্রিনের উপরে খোলা ছিল তারই ওপর থেকে ডান কোণে ছবিটা জলজল করছিল। এবার বুধদার মাউসের ক্লিকে সেটা পুরো স্ক্রিন জুড়ে ফুটে উঠল। 5 প্রজাতির 7টা পাখির ছবি একই কাগজে এঁকেছেন ওস্তাদ। ছবিটার রঙের বাহার দেখার মতন, কিন্তু গুপ্তধনের ব্যাপারটা মাথায় ঢুকলো না। বুধদা কেমন যেন বিষণ্ণ গলায় বলল, আশ্চর্য ব্যাপার দেখ দীপা, ছবিটা আমার মুখস্থ, কবে আঁকা হয়েছে তাও জানি, ছবিটা কেন যে জগৎ বিখ্যাত তাও, তবু এই ছবিটার কথা গত 8 দিনে একবারও আমার মাথায় এলো না। এ দেখ ওপরে বাঁ দিকে, এটা ব্লু ক্যাপড হ্যাঙ্গিং প্যারট। মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এইসব দেশে পাওয়া যায়। তার পাশে ডান দিকের কোণে আলতা লাল পাখিটা ওয়েস্টার্ন ট্র্যাগোপান, হিমালয়ের দুর্গম অঞ্চলে বাস, রেয়ার বার্ড। নিচে বাঁদিকে দুখানা বার হেডেড গিজ, এই রাজহাঁসগুলিও ভারতের পাখি নয়, পরিযায়ী। আর নিচে ডান দিকে দুটো পেন্টেড স্যান্ড গ্রাউজ, মরুভূমির পাখি। বুঝতেই পারছিস বাদশাহ জাহাঙ্গীরের পাখি কালেকশনটা ঠিক কোন লেভেলের ছিল। তবে এরা নয়, ছবিটা বিখ্যাত এই মাঝের পাখিটার জন্যে। এর নামটা নিশ্চয়ই বলে দিতে হবে না। সত্যি বলে দেওয়ার দরকার ছিল না। ছোটবেলা থেকে মানুষের হাতে পরিবেশ ও বন্যপ্রাণ ধ্বংসের প্রতীক হিসেবে এর ছবি আমরা দেখেছি। আমি এবং দীপা বলে উঠলাম, ডোডো।
বুধদা বলল, হ্যাঁ, ডোডো। নির্জন মরিশাস দ্বীপের সেই ডানাহীন পাখি, যার নাম প্রথম শোনা গেল ডাচ নাবিকের লগবুকে 1598 সালে। ডাচ সেলাররা ভারত মহাসাগরে যাত্রা করার আগে মরিশাসে নামত। বেশ কিছু ডোডো পাখিকে পিটিয়ে মেরে বিনি পয়সার মাংস হিসেবে জাহাজে তুলে নিত। ডাচদের আগে মরিশাস দ্বীপে মানুষের পা পড়েনি, তাই ডোডো পাখিরা মানুষকে ভয় পেতেও শেখেনি। ওদের মারা ছিল খুব সহজ। শেষ ডোডো পাখিটাকে দেখা গিয়েছিল 1662 সালে। তার মানে একসময় যে পাখিটাকে মরিশাস দ্বীপে গুচ্ছ গুচ্ছ দেখা যেত, মাত্র 70 বছরের মধ্যে মানুষ তাদের বংশ ধ্বংস করে দিল। অবশ্য এই সর্বনাশের কথা তেমন কেউ জানলও না। তখন তো আর যে কোনো খবর পৃথিবী জুড়ে এমন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তো না। ডোডো সম্বন্ধে বিজ্ঞানীদের নতুন করে আগ্রহ জন্মালো 19 শতকে। মানুষের হাতে শহীদ হওয়ার প্রতীক হয়ে উঠল ডোডো। সমস্যা হলো, বিজ্ঞানীরা ডোডো পাখির ওপর রিসার্চ করার মতো মেটেরিয়াল পাচ্ছিলেন না। ডোডো পাখিকে চোখে দেখে যারা তার বর্ণনা করেছিল কিংবা ছবি এঁকেছিল, তারা বেশিরভাগই ডাচ নাবিক। তাদের বর্ণনার বেশিরভাগটা জুড়েই ডোডোর গলার মাংস বেশি টেস্টি না বুকের, এই আলোচনা। আমি বুধদাকে জিজ্ঞেস করলাম, ফসিল টসিল পাওয়া যায়নি? বুধদা বলল, ফসিল ফর্ম করতে গেলে কয়েক লক্ষ বছর সময় লাগে। ডোডোদের হাড়গোড় তো অত পুরনো নয়, তাই ফসিল হবার সময় পায়নি। যা হয়েছিল তাকে বলা হয় সাব ফসিল। সাব ফসিল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেমন পৃথিবীর অনেকগুলো মিউজিয়ামের ডোডো স্পেসিমেন নষ্ট হয়ে গেছে। আপাতত সারা পৃথিবীতে দুটো পূর্ণাঙ্গ ডোডোর কঙ্কালের খবর জানা আছে। একটা রয়েছে মরিশাসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে, অন্যটা, সেটা আবার দুটো পাখির হাড়গোড় দিয়ে বানানো, রয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবান মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সের কালেকশনে। দীপা বলল, বুঝতে পেরেছি। এই জন্যে তুমি বলছিলে যে ওস্তাদ মানসুরের এই ছবিটার কথা শিল্প রসিকদের থেকেও বেশি মনে রেখেছেন প্রাণী বিজ্ঞানীরা। ঠিক ধরেছিস, বলল বুধদা। এটাকে একমাত্র ছবি বলে ধরা হয় যেটা একজন প্রফেশনাল আর্টিস্ট চোখের সামনে জ্যান্ত ডোডোকে দেখে এঁকেছিলেন। অবাক হোস না, জাহাঙ্গীরের চিড়িয়াখানায় যে দুটি জ্যান্ত ডোডো পাখি ছিল সে কথা একজন লিখে গিয়েছেন। তিনিই সম্রাটকে উপহার হিসেবে ওই পাখি দুটি উপহার দিয়েছিলেন। তার নাম কি জানিস? পিটার মন্ডি। এই জন্যেই বলেছিলাম, কে জানতো একটু বাদেই জীবনের সেরা চমকটা আমার জন্য অপেক্ষা করছে। আর সেই চমকটা খাবো আমার খুব চেনা পরিবেশে, চেনা মানুষদের সামনে। পিটার মন্ডির সঙ্গে ডোডো পাখির সঙ্গে আগ্রার চিড়িয়াখানার সঙ্গে জয়রাম মুন্সি, এমন একটা চেন তৈরি হয়ে গেল যে ব্যাপারটা হজম করার জন্যে আমাকে আর দীপাকে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হলো। বসে বসে ভাবছিলাম, নানান জায়গায় ছড়িয়ে থাকা তথ্যগুলো কেমনভাবে একটার সঙ্গে আরেকটা মিশে দিব্যি একটা ছবি তৈরি করে দিচ্ছে। আমাদের চুপ করে বসে থাকতে দেখে বুধদা বলল, মনে আছে তো জয়রাম মুন্সিকে চিঠিতে মন্ডি কি লিখেছিলেন, তুমি যদি বাংলাদেশে ফিরে যেতে চাও তাহলে আমার সঙ্গেই যেতে পারো। আমি সামনের মাসেই কলকাতায় রওনা হচ্ছি। যাবার সময় আমি বাদশাহী চিড়িয়াখানায় যে পাখিগুলিকে দান করেছিলাম সেগুলিকে ফিরিয়ে নিয়ে যাব। আমি ইতোমধ্যে আবেদন করেছিলাম এবং তা মঞ্জুরও হয়ে গেছে। তুমি সঙ্গে থাকলে যেটা হবে, ভারতের এই তীব্র গরমে আমি পাখিগুলিকে জ্যান্ত অবস্থায় কলকাতা অবধি অন্তত ফিরিয়ে নিয়ে যেতে পারবো। ওদের পরিচর্যা, ওদের স্নান খাওয়া তোমার চেয়ে ভালো কে বোঝে। এবার ভাবতো রুবিক, এরকম কি হতে পারে না পথের ডোডো পাখি দুটি মারা পড়লো। চিড়িয়াখানার অধিকর্তা হিসেবে জয়রাম মুন্সির নিশ্চয় ট্যাক্সোনমির জ্ঞান ছিল। তিনি মৃত পাখি দুটিকে মাউন্ট করে নিজের কাছে রেখে দিলেন। সেটা হয়তো 1634 কিংবা 1635 সাল। পৃথিবীতে তখনও ডোডো পাখি অমিল হয়নি, কাজেই ধরে নিতে পারি উনি নিতান্ত ব্যক্তিগত স্মৃতিচিহ্ন হিসেবেই পাখিগুলিকে নিজের কাছে রেখে দিয়েছিলেন। বিপ্রদাসবাবু কিন্তু এরকমটাই ভেবেছেন। সেই জন্যেই তিনি এই ছবির উল্লেখ করে বলেছেন, মনসুরের আঁকা পাখিগুলির মধ্যে যেটি অবলুপ্ত অর্থাৎ ডোডো, সেটিকেই চাঁদনির জয়রাম মুন্সি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। আমি আর দীপা হাঁ করে বুধদার কথাগুলো শুনছিলাম। বুধদা থামতেই একসঙ্গে বলে উঠলাম, তারপর? মনে কর তারপর আরও 100 বছর কেটে গেল। নানান জায়গায় ঘুরতে ঘুরতে মাউন্ট করা পাখিগুলির পালক, চামড়া সব নষ্ট হয়ে শুধু একটা ডোডো পাখির ভেতরের কঙ্কালটুকুই রয়ে গেল। পরবর্তীকালে যখন ডোডো নিয়ে সারা পৃথিবীতে হইচই হচ্ছে, তখন মুন্সিবাড়ির কেউ সেই কঙ্কালটি দেখলেন এবং সেটিকে গুপ্তধনের মতো যত্নে লুকিয়ে রাখলেন। সেই গুপ্তধনের হদিশ পেলেন আবার বিপ্লববাবুর বাবা। বাড়ির পুরনো জিনিসপত্রের মধ্যে কোথায় কিভাবে যে সেই কঙ্কালটাকে বিপ্লববাবুর বাবা খুঁজে পেয়েছিলেন তা আজ আর হয়তো জানা যাবে না। কিন্তু যখনই পান, যেভাবেই পান, ওটাকে দেখা মাত্র তিনি অমূল্য বলে চিনতে পেরেছিলেন। তারপর সেটাকে এমনভাবেই লুকিয়ে রেখেছিলেন যাতে আর হারিয়ে না যায় কিংবা নষ্ট না হয়ে যায়। একই সঙ্গে তিনি চেয়েছিলেন যখন তার ছেলে ওটার দাম বোঝবার মতো বড় হবে, তখন সে যেন ওটাকে খুঁজে পায়। একটানা এতগুলো কথা বলার পরে বুধদা দম নেওয়ার জন্য একটু থামলো।
আমি বললাম, তোমার কি মনে হয় বুধদা, খুঁজে পাওয়া যাবে? বুধদা বলল, এবার আমাদের আরেকবার গুপ্তধনের সংকেতটা নিয়ে বসতে হবে। মনে হয় ওটাকে আর আগের মতো দুর্বোধ্য লাগবে না, কারণ এখন আমরা জানি গুপ্তধনটা কি। তবে দাঁড়া, তার আগে চা খেয়ে নিই, নতুন করে মগজের ব্যাটারি রিচার্জ না করলে পারবো না। চা খাওয়ার পরে আমরা তিনজন আবার সেই খাতার পাতাটা খুলে বসলাম, যেখানে বিপ্লববাবুর বাবা হেঁয়ালিটা লিখে রেখেছিলেন। বুধদা আবার প্রথম থেকে আবৃত্তি করার মতন পড়ে গেল। মন্দিরে কঙ্কালপক্ষী, মহাকাল দ্বাররক্ষী, দুখানি ডোমের মাথা নাম গান করে, প্রতি পূর্ণ ঘটিকায় সেই দরজা খুলে যায়, পক্ষীটি ভরায় দিক নিজ কুহুস্বরে। যে ছিল সে নেই, আর মানুষের বুভুক্ষার বলি হয়ে চলে গেছে কবে পরপার। তবু দৈব দুর্বিপাকে স্মরণ করিও তাকে, কঙ্কাল আসিবে নেমে করিবে উদ্ধার। তারপর বুধদা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, শেষ 4 লাইনের আর আমাদের কাছে সেরকম দাম নেই, বুঝলি। যে ছিল সে নেই, আর মানুষের বুভুক্ষার মানে খিদের বলি হয়ে পরপারে চলে গেছে। এটা ডোডো পাখির ডেসক্রিপশন। থ্যাঙ্কস টু বিপ্রদাস মুন্সি আমরা অলরেডি জেনে গেছি যে আমরা একটা ডোডো পাখির কঙ্কালই খুঁজছি। দীপা বলল, আর সেই জন্যই শুরুর লাইনের কঙ্কালপক্ষী যে কাকে বলা হচ্ছে সেটাও বুঝতে পারছি, কিন্তু দুখানি ডোমের মাথা নাম গান করে, এই হাড়হিম করা লাইনটা লেখার মানে কি বাবু? আমি বললাম, এটা বুঝলে না, ডোমের মাথা মানে শব্দটা প্রথম অক্ষর ডো, দুখানি ডোমের মাথা মানে ডো এবং ডো, তারাই সেই পাখির নাম গান করে, মানে নামটা বুঝিয়ে দেয়, এবং সেই নামটা হলো ডোডো। দীপা হাততালি দিয়ে বলে উঠল, বাহ দারুণ। তাহলে এবার বলো সেই ডোডো পাখি রয়েছে কোথায়? ধাঁধায় তো লেখা আছে মন্দিরে কঙ্কালপক্ষী, মন্দিরটা কোথায়? আমি বললাম, এটা তো বলা মুশকিল, হাজার হাজার মন্দির রয়েছে চারিদিকে। বুধদা বলল, বাইরের মন্দিরের কথা ভাববো কেন আমরা? অত দামি জিনিসটাকে তিনি বাড়ি বাইরে রাখবেন? বরং বাড়ির মন্দিরের কথাই ভাবা ভালো, যেখানে তারা মার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, অর্থাৎ মুন্সি বাড়ির ঠাকুর ঘর। আমি বললাম, তাহলে বাকি রইল তৃতীয় আর চতুর্থ লাইন, প্রতি পূর্ণ ঘটিকায় সেই দরজা খুলে যায়, পক্ষীটি ভরায় দিক নিজ কুহুস্বরে। বুধদা, এই দুটো লাইনের মধ্যেই তাহলে আসল রহস্য। এখানে বলা আছে ঠাকুর ঘরের ঠিক কোথায় লুকোনো আছে ডোডোর স্কেলিটন। বুধদা বলল, প্রথম লাইনের শেষে আরেকটা টুকরো কথা রয়ে গেছে, যার অর্থ এখনো তুই উদ্ধার করতে পারিসনি। ভালো করে দেখ, মহাকাল দ্বাররক্ষী। ঠিকই বলেছে বুধদা। আমি কিছুক্ষণ হেঁয়ালিটার দিকে তাকিয়ে মাথা চুলকলাম, তারপর বললাম, তুই অর্থ উদ্ধার করতে পারিসনি বলতে কেন, তুমি পেরেছ? বুধদা সোফায় গা এলিয়ে দিয়ে ওর সেই বিখ্যাত মিসচিভাস হাসিটা এসে বলল, আগে পারিনি, এখন আবার পড়তে গিয়ে মাথায় এলো। আমি আর দীপা দুজনেই লাফিয়ে উঠলাম, সলভড! ও বুধদা, রিয়েলি তুমি সলভ করে ফেলেছো? বলো বলো বলো। বুধদা বলল, যে কোনো ধাঁধার মতন এর উত্তরটাও বলে দিলে দেখবি ভেরি ইজি। মহাকাল দ্বাররক্ষী, মহাকাল মানে সময়, আর মুন্সিবাড়ি ঠাকুর ঘরে সময়ের মূর্তি কোথায় রয়েছে? রুবিক, তুই তো ওই ঘরে ঢুকেছিলিস, তুই বল। দেয়ালে ওই ঘড়িটা? গ্রেট! বুধদা আমার পিঠ চাপড়ে দিল। এবার দেখ, বাকিটাও মিলে যাচ্ছে। প্রতি পূর্ণ ঘটিকায় সেই দরজা খুলে যায়, পক্ষীটি ভরায় দিক নিজ কুহুস্বরে। ভুলে যাসনি নিশ্চয়ই, ঠাকুর ঘরের ওই ঘড়িটা আসলে একটা কুকু ক্লক। প্রতি ঘন্টায় যেটা ডায়ালের নিচে একটা গোল কাঠের ঢাকনা খুলে যাওয়ার কথা, আর গর্তের মধ্যে থেকে মুখ বার করে একটা যান্ত্রিক পাখির গান গেয়ে সময় ঘোষণা করার কথা। এই পুরো প্রসেসটাকে বিপ্লববাবুর বাবা যেভাবে ছন্দে ধরেছেন, তাতে ভদ্রলোকের কবিত্ব শক্তিকে কুর্নিশ করতেই হয়। বললাম, সে তো হলো বুধদা, কিন্তু ডোডো? বুধদা মুখটুক কুঁচকে বলল, এত বুঝিস আর এইটা বুঝছিস না যে ওই পার্টিকুলার ঠাকুর ঘরের ঘড়িটার মধ্যে কাঠের পাখির জায়গায় ওই ডোডোর কঙ্কালটাকেই বসিয়ে দিয়ে গেছিলেন বিপ্লববাবুর কোনো পূর্বপুরুষ। সম্ভবত ঘড়িটা দম দিতে গিয়ে কোনোভাবে বিপ্লববাবুর বাবা সেটা আবিষ্কার করে ফেলেছিলেন। তারপরেই তিনি দুটো কাজ করেছিলেন, এক, ঘড়িটাকে খারাপ বলে ঘোষণা করে দিয়েছিলেন, আর দুই, এরকম একটা কথা চালু করে দিয়েছিলেন যে ওই ঠাকুর ঘর থেকে একটা আলপিন সরালেও অভিশাপ লাগবে। এইভাবে তিনি ডোডোর কঙ্কালের সুরক্ষা সুনিশ্চিত করে গিয়েছিলেন। তার সেই প্ল্যান যে এতদিন ভালোভাবেই কাজ করেছে তা তো দেখতেই পাচ্ছি। তারপর একটু ভেবে বুধদা বলল, দেখতে পাচ্ছি না, অনুমান করতে পারছি। দেখার একটা উদগ্র কৌতূহল জন্মাচ্ছে। চল মুন্সিবাড়ি গিয়ে দেখে আসি আমাদের আইডিয়াগুলো ঠিক কিনা। গণেশ অ্যাভিনিউয়ের ওপরে একটা পার্কিং জোনে গাড়ি পার্ক করে আমরা তিনজন সেই প্যাঁচালো রাস্তাটা ধরে নীলকণ্ঠ মুন্সি বাইলাইনের দিকে হাঁটছিলাম। বুধদা একটু আগে ফোন করে কনফার্ম করে নিয়েছে বিপ্লববাবু বাড়ি ফিরে এসেছেন। উনি বলেছেন বাড়ির দরজাতেই আমাদের জন্য অপেক্ষা করবেন। সত্যি উনি বাড়ির দরজাতেই দাঁড়িয়েছিলেন।
বিপ্লববাবু একা নন, বিথি বৌদিও পাশে ছিলেন। বুধদাকে সামনে পেয়েই উনি ওর হাত দুটো চেপে ধরলেন, বললেন, এসব কি কাণ্ড মিস্টার মজুমদার? খাতাগুলো কোথা থেকে উদ্ধার করলেন সেটা আগে বলুন। বুধদা সংক্ষেপে মোহরের কীর্তি বর্ণনা করল। শুনে বিথি বৌদি কেঁদে ফেললেন। দীপা বিথি বৌদিকে জড়িয়ে ধরে বলল, তুমি ভেবো না বৌদি, মোহরকে আমি খুব ভালো করে বুঝিয়েছি, ও এখন আর ওরকম ভাবছে না। তারপর আমরা সবাই মিলে জুতো টুতো খুলে একতলার ঠাকুর ঘরে ঢুকলাম। আমি একটা চেয়ারের ওপরে উঠে দেয়ালের গা থেকে সেই প্রাচীন এবং অচল কুকু ক্লকটাকে সাবধানে নামিয়ে মেঝের ওপরে রাখলাম। একটা স্ক্রুড্রাইভার দিয়ে বিপ্লববাবু সামনের পুরো কাঠের প্লেটটা খুলে ফেলতেই দেখা গেল ভেতরে অন্যান্য কলকাবজার পাশাপাশি একটু প্রমাণ আকারের রূপোর কোকিল পাখি বসে আছে। আমি ওটার গা থেকে রূপোর মোড়কটা খুলতে গিয়েছিলাম, কিন্তু বুধদা বাধা দিয়ে বলল, ঠোকাঠুকি লাগতে পারে, এমন কিছুই করা যাবে না। বিপ্লববাবু, আপনি আমাদের সঙ্গে চলুন। ক্রিক রোড ওই পলিক্লিনিকটার মালিক ডক্টর অনির্বাণ বসু আমার স্কুলের বন্ধু। ওকে রিকোয়েস্ট করলে এটা একটা এক্সরে ইমপ্রেশন এখনই বার করে দেবে। তাই হলো। ক্রিক রোতে গিয়ে রূপোর পাখির এক্সরে প্লেট বার করতে সময় লাগলো আরও প্রায় 1 ঘন্টা। তারপরে সেই প্লেট দেখি আমি আর দীপা স্থান কাল বলে চেঁচিয়ে উঠলাম, হুররে! কারণ ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছিল একটা জুভেনাইল অর্থাৎ কম বয়সী ডোডো পাখির নিখুঁত কঙ্কাল, যার জুড়ি এই পৃথিবীতে আর একটিই আছে। এই ঘটনার পরে কেটে গেছে আরও 6টা মাস। বুধদার ব্যক্তিগত উদ্যোগে সেই ডোডো পাখির কঙ্কাল আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের নামটা এখনও লিখতে পারছি না, তার কারণ ওর স্কেলিটনটার উপর একটা সম্পূর্ণ রিপোর্ট তৈরি করে তবেই সেটার কথা ঘোষণা করবে। মোহর এই ঘটনায় খুশি। ডোডো পাখির অবলুপ্তির পেছনে মানুষের হাত ছিল ঠিকই, কিন্তু এই বিশেষ ডোডো পাখিটি যে তারই এক পূর্বপুরুষ জয়রাম মুন্সির অতি আদরের পোষ্য ছিল, সেই গল্প বুধদাই ওকে শুনিয়েছে। তাই মোহরের মনে কোনো গ্লানিও ছিল না। পোষা পাখি যে মানুষের কত প্রিয় হয় সেটা মোহরের চেয়ে বেশি কে জানবে। ওর নিজের একটা টুনি আছে না। আমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই ডোডোর কঙ্কালের জন্য বিপ্লব মুন্সি যে সম্মান দক্ষিণা পেয়েছেন সেটা আমাদের কারেন্সিতে 1 কোটির অনেক বেশি। তাই গত 3 মাস ধরে নিউ ইয়র্কের এক হাসপাতালে রেখে মোহরের চিকিৎসা করাতে ওদের কোনো অসুবিধেই হয়নি। 3 দিন আগে মোহর বাড়ি ফিরেছে। ফিরে এসেই আমাদের সঙ্গে দেখা করার জন্য বায়না ধরেছিল। তাই গতকাল আমি, বুধদা আর দীপা ওদের বাড়িতে গিয়েছিলাম। মোহন নিজে সিঁড়ির মুখে দাঁড়িয়ে হাসি মুখে আমাদের অভ্যর্থনা জানালো, ও সেরে উঠেছে।